নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি সরগরম প্লাস। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। সেদিন ছিল সোমবার, গেরুয়া ঝড়ে হাতছাড়া হয়েছে রাজ্যপাট। পরশু আরেক সোমবার, এবার সংসদীয় দলও কি হাতছাড়া হতে চলেছে কালীঘাটের? তাসের ঘরের মতো তৃণমূলের ভেঙে পড়া কি স্রেফ সময়ের অপেক্ষা? নানান জল্পনায় উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনা। এরই মধ্যে শেখ শাহজাহান থেকে শওকতের একের পর এক কীর্তি আসছে সামনে। সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, আবার এনআইএ হেফাজতে শওকত মোল্লা। দেখুন, কীর্তিমান তৃণমূল নেতাদের কথা যখন হচ্ছে, আর স্বরূপ বিশ্বাসের নাম কি আসবে না? তা কি হয়? এই আলোচনায় তার কীর্তিও আমরা সামনে আনবো। ভুরি ভুরি অভিযোগ, সেইটা এই আলোচনায় দেখাবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে পরিষদীয় দলের পর এবার কি দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে, এবং বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলে দিতে পারেন যে তারাই আসল তৃণমূল। ফলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পরিষদীয় দলের পর সংসদীয় দলে কি ক্রমশ আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। দেখতে থাকুন না, সংবাদ দেখতে থাকুন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেন ঘোর বর্ষার ভাঙন শুরু হয়েছে। নীলবাড়ির রাস হাতছাড়া হওয়ার এক মাস পার হতে না হতেই শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও টলমল অবস্থা তৃণমূলের। কলকাতা, বিধাননগর ও চন্দননগর 3 কর্পোরেশনের মেয়ররা পদত্যাগ করেছেন, আর তার মধ্যেই ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্য জুড়ে শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই অবস্থাতেই গঙ্গাপাড়ির পর এবার যমুনা পাড়েও চরম অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে দিল্লিতেও ঋতব্রত মডেলেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল। অর্থাৎ দলত্যাগ নয়, সরাসরি বিজেপিতে যোগদানও নয়, কৌশলে আলাদা গোষ্ঠী তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাওয়া। এটা একটা নির্দিষ্ট ডিজাইনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, কারণ তৃণমূল কংগ্রেসের জনভিত্তি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলার মানুষ আছে, যে কারণে সেই শক্তি ভারতের অন্য রাজ্যে সাকসেসফুল হলেও বাংলাটা দখল করতে পারছিল না। হঠাৎ ভোটের পর দলটা যখন বিরোধী আসনে, তখন মনে হলো যে দলে কথা বলা যাচ্ছে না, তখন মনে হলো সম্মান নেই। তার আগের দিন অবধি তো এই দলের নমিনেশন নেওয়ার জন্য লবি করেছেন। বীরত্বটা এই মহিলার উপর কেন্দ্র করে আপনি মঞ্চটাকে তৈরি করছেন কেন? ছেড়ে দিয়ে নির্দল হয়ে করুন না, কে বারণ করেছে? আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, সেদিনই কি বড়সড় কিছু ঘটতে চলেছে? যারা নির্বাচনে জিতেছেন বা বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি আছেন, বা এমনকি যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তার মধ্যে একটি বড় কারণ অবশ্যই যে আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং দলটি উঠে যাওয়ার সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার দিনটাকেই কি বিদ্রোহ ঘোষণার জন্য বেছে নিতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পরিষদীয় দলে বিদ্রোহ আর তৃণমূলের সংসদীয় দলে এবার যে কোনো মুহূর্তে ভাঙনের সম্ভাবনা, নানান রকম জল্পনা সামনে আসছে। আমি প্রথমেই প্রণয়দার কাছে যাব। প্রণয়দা, এই যেভাবে তৃণমূল ভাঙতে শুরু করেছে, একেবারে নদীর পাড়ের মতো ভেঙে একদম জলে মিশিয়ে যাওয়ার জোগাড়, তাতে তো আপনাদেরই সুবিধা। দেখুন, বাজারে এই মুহূর্তে দুটো তৃণমূল, একটা হচ্ছে মৃত তৃণমূল আর একটা হচ্ছে ঋত তৃণমূল।
মৃত তৃণমূলদের চেনা খুব সহজ, যেখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি থাকবে সেটা মৃত তৃণমূল, কিন্তু ঋত তৃণমূলদের চিনতে একটু কঠিন আছে। তার কারণ আপনাকে একটু কল্পনা করতে হবে, মমতা ব্যানার্জির মুখে যদি লেনিনের দাড়ি লাগিয়ে দেওয়া যায় তাহলে মমতা ব্যানার্জি দেখতে কেমন হবেন, কারণ ঋতব্রত আবার মমতা ব্যানার্জির মধ্যে লেনিনকে খুঁজে পেয়েছিলেন। তো যাই হোক, একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, এমএলএ হন বা এমপি হন, তারা নিজের এলাকার উন্নয়নের জন্য, উন্নয়নযোগ্যে সামিল হওয়ার জন্য কাউরের বিজেপির ঝান্ডা ধরার কোনো দরকার নেই। তার কারণ আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর নীতি খুব পরিষ্কার, সবকা সাথ সবকা বিকাশ। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরও যেমন উন্নয়ন হবে, যারা বিজেপিকে ভোট দেননি তাদেরও উন্নয়ন হবে। যারা বিজেপির ভোট ছাড়া অন্য ভোটে জিতে এসছেন তারা নিঃসন্দেহে নিঃসংকোচে নিজের এলাকার উন্নয়ন করুন, সরকার আপনাদের পাশে থাকবে। কিন্তু যারা মৃত তৃণমূলের সদস্য, মৃত তৃণমূলের বিধায়ক হয়েছেন, মমতা ব্যানার্জি তো উন্নয়ন বিরোধী। যেভাবে চিংড়িঘাটার মেট্রোটা আটকে রেখেছেন, আজকে রেলমন্ত্রী বলেছেন রাজ্যের এত রেল প্রকল্পকে আটকে রেখেছেন, তিনি উন্নয়ন করতে চান না। যদি উন্নয়নযোগ্যে সামিল করতে মমতা ব্যানার্জি না দেন, নিজের এলাকার যারা উন্নয়ন করতে পারবেন না, কেবলমাত্র মৃত তৃণমূলের সদস্য হওয়ার জন্য বা মৃত তৃণমূলের বিধায়ক বা সাংসদ হওয়ার জন্য, নিঃসন্দেহে তার এলাকার মানুষ যখন তাদেরকে নির্বাচিত করেছেন তারা উন্নয়ন দেখতে চায়। সেই উন্নয়ন করার জন্য যদি কারোর কিছু মনে হয় নিঃসন্দেহে তারা ভাবতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। এই আরেকটা আমি দেখছিলাম কুণালবাবু বলছেন জনভিত্তি আছে। আসলে যে সমস্ত নেতারা কাঁচা ডিম খাচ্ছে না তারা ভিত্তিটা আসলে বুঝতে পারছে। আমি কিছুদিন আগে দেখছিলাম ওই বেলেঘাটাতে ওই ফ্ল্যাটের টাকা নিয়েছে একজন কোন তৃণমূলের নেতা, কুণাল ঘোষকে ঘিরে ধরেছিল, সেই ফ্ল্যাটের টাকা চাচ্ছিল। কুণাল ঘোষ এখনো কাঁচা ডিম খাননি। যেদিন কুণাল ঘোষ কাঁচা ডিম খাবেন না সেদিন বুঝতে পারবেন তৃণমূলের জনভিত্তিটা ঠিক কোন জায়গাতে আছে। ভাবতে পারেন 15 বছর ধরে একটি শাসন, যেখানে কলেজের মধ্যে রিসোর্টের মধ্যে রুম তৈরি করে রেখেছে, ক্লাবের মধ্যে রুম তৈরি করে রেখেছে। আজকে ভয়ে সেই সমস্ত মহিলারা এতদিন বলতে পারেনি, কলেজের ছাত্রীরা বলতে পারেনি। আজকে যেই মুহূর্তে সেই সরকারটি চলে গেছে, যেই মুহূর্তে মানুষের মধ্যে থেকে ভয় চলে গেছে, আজকে সেগুলো বেরিয়ে আসছে। কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? কথায় কথায় বলতে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লজ্জা লাগে না? কলেজের মধ্যে এরকম রিসোর্ট তৈরি করে রেখেছেন, ক্লাবের মধ্যে রিসোর্ট তৈরি করে রেখেছেন, সেখানে মহিলাদের উপর নির্বিচার অত্যাচার করেছেন। পুলিশ মন্ত্রী আপনি ছিলেন, যখন তারা কমপ্লেন করতে গেছে বলেছে অরূপ বিশ্বাসের নামে কমপ্লেন করা যাবে না, স্বরূপ বিশ্বাসের নামে কমপ্লেন করা যাবে না, আপনার পুলিশ বলেছে। আজকে ভাবতে হবে এগুলো। আজকে এই পশ্চিমবঙ্গের যখন পরিবর্তন হয়েছে, মানুষ যখন রাস্তায় নেমে এসছে, যেটা হয়ে গেছে তারপরেও আমরা বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হয়ে গেছে 34 বছর এবং 15 বছরে। তাই এই সমস্ত রাজনীতি বন্ধ করে আসুন উন্নয়নযোগ্যে সবাই সামিল হন। যে সরকার যে আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই আহ্বানে সামিল হয়ে ওই রাজনীতি বন্ধ করে সত্যিকারেই যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়, পশ্চিমবঙ্গের শিল্পায়ন হোক, তার চেষ্টা করুন সবাই মিলে, সমস্ত জনপ্রতিনিধি মিলে। দেখুন, আমি বলছি প্রণয়দা কয়েকটা তথ্য দিচ্ছিলেন যে এই গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। আমি বলছি সেই তালিকা যদি তৈরি করতে হয় তাহলে এই 2 ঘন্টা সময় একদম খুব কম হয়ে যাবে। কিন্তু আমি অর্ক নাগের কাছে আমি এইখানে আসতে চাইবো, তবে তার আগে আমি একবার দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিছু বলছেন, দেখবো। आने वाला दिन में और भी अच्छा होगा। आप आपका भाई के ऊपर विश्वास रखिए। देश का प्रधानमंत्री जी का मार्गदर्शन में विकास तरक्की के साथ राष्ट्र सर्वोपरि, राष्ट्र प्रथम, नेशन फर्स्ट मंत्र का साथ ये सरकार आगे काम करेगा और देश को सुरक्षित करने के लिए बंगाल को भी सुरक्षित करना पड़ेगा। बंगाल में जितना एंटी सोशल, एंटी नेशनल एक्टिविटीज है, सब बंद करने का जिम्मेदारी आप लोग मुझे दिया है। मैं जिम्मेदारी अच्छा तरीके से निभाऊंगा। व्यापारी बंगाल छोड़ के भागना शुरू हो गया था, कृपा करके मत भागिए, यहाँ आइए और भी आपका रिश्तेदार को लाइए। और बीच बीच में हमारी बड़ा बड़ा संतों को बंगाल में आना चाहिए। ये श्री चैतन्य देव का भूमि है।
जहां से हरे कृष्ण मंत्र पूरा वर्ल्ड में गया है। ये माता दुर्गा का भूमि है, ये ठाकुर रामकृष्ण देव का भूमि है, ये स्वामी विवेकानंद का धरती है, यहां ही मां शारदा मुनि का धरती है। इसलिए ये बंगाल, कलकत्ता नॉट ओनली द कैपिटल, कल्चरल कैपिटल ऑफ द नेशन, ये हमारी आध्यात्मिक भूमि भी है, आध्यात्मिक राजधानी भी है। आने वाला दिन में तारापीठ तारकेश्वर से लेकर कालीघाट दक्षिणेश्वर से लेकर मदन मोहन जीव से लेकर जितना भी आस्था का केंद्र है उसको नया स्वरूप से खड़ा करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगी। मोदी जी का नेतृत्व में सुप्रीम कोर्ट का आदेश में हमारी अयोध्या में 500 साल बाद राम मंदिर हुआ है, काशी धाम का काफी विकास हुआ है, महाकाल मंदिर का, उज्जैनी का काफी विकास हुआ है, हमारी शंकराचार्य आदि गुरु का जो समाधि स्थल है वो 4 धाम, केदार धाम, बद्री धाम से लेकर सब में काम हुआ है। लेकिन बंगाल का धरती में हमारी आस्था का प्रांगण, हमारी जो पुराना बहुत इतना पवित्र स्थान है उसको लिए भी ये सरकार काम करेगा। और श्रावणी मेला जो तारकेश्वर में, उसके लिए भी हम लोग बड़ा प्लान कर रहा है। और हमारी कपिल मुनि का आश्रम सागर मेला, उसको इंटरनेशनल मेला के रूप में लाने के लिए भी ये सरकार काम शुरू कर दिया है। आप बंगाल में आइए और गीता का प्रचार प्रसार भी कीजिए। और यहाँ आम जनता बहुत दुखी है, एडुकेटेड लड़का लड़की का पास नौकरी नहीं है, यहाँ इंडस्ट्री नहीं है, यहाँ इन्वेस्टमेंट नहीं है, यहाँ बिजनेस फ्रेंडली एनवायरनमेंट नहीं था, यहाँ पुलिस का डर बन गया था, यहाँ राजनीतिक पॉलिटिकल वायलेंस था, यहाँ तुष्टीकरण का राजनीति था। आप सब अतीत हो गया है, सब अतीत हो गया है, पास्ट इज पास्ट, ये सब खत्म हो गया है। आप सब आइए, बंगाल को फिर एक बार मजबूत करने का काम, खड़ा करने का काम सब लोग मिल के करें। और गुरु जी का आशीर्वाद, भारतीय जनता पार्टी का नया सरकार और मुख्यमंत्री के ऊपर अच्छा करके गुरु जी का आशीर्वाद रहना चाहिए। बंगाल भूमि को आने वाला दिन हम लोग मजबूत करेगा। मैं ओथ लेने का बाद, शपथ लेने का बाद, मंत्र गुप्ती लेने का बाद कालीघाट मां का दर्शन भी कर लिया, मैं जैन टेम्पल का दर्शन भी कर लिया, मैं भारत सेवाश्रम संघों का दर्शन भी कर लिया, स्वामी प्रणवानंद को प्रणाम कर लिया और स्वामी विवेकानंद का ठाकुर बेलूड़ मठ का दर्शन भी कर लिया। और कुछ दिन पहले मैं मायापुर धाम, जहां हमारी प्रभु श्री चैतन्य देव का भूमि है, श्रीला प्रभुपद जहां नाम हट्ट का स्थापना किया, वहां जाकर भी मैं भजन कीर्तन में पार्टिसिपेट किया। नॉट ओनली भजन कीर्तन, मैं गौ माता को भी सेवा कर। अब अच्छा रहिए, सही सलामत रहिए। गंगा से गंगा सागर जो मोदी जी का सपना था, आप सब लोग पूरा कर दिया। मैं आभारी हूं। देवभूमि उत्तराखंड से ये आध्यात्मिक भूमि सागर मुक्त तक पूरा भगवा कमल खिल गया है। अभी तो काम करना चाहिए, खड़ा करना चाहिए, नवनिर्माण करना चाहिए, सबको अच्छा रखना चाहिए। ये काम हम लोग कोशिश करेगा। आप सबको कोऑपरेशन चाहिए। और कमाल कर दिया आप भवानीपुर में।
गांव का लड़का को ले लिया आप कमाल कर दिया। भवानीपुर में हमारी यहाँ बड़ा संख्या में बंगाली हिंदू भी है, मारवाड़ी समाज भी है, जैन समाज गुजराती है भी है, जय जगन्नाथ उत्कल समाज भी है, हमारी सिख भाई लोग बहुत बड़ा संख्या में है। ये सब मिलके यहाँ मुझे जिताया और मैं 2 सीट से चुनाव जीता था। नंदीग्राम तो छोड़ दिया, दोनों तो नहीं रह सकता है कॉन्स्टिट्यूशन को, भवानीपुर रख दिया। आपने रिश्तेदारी कर लिया, मैं भी आपका साथ नाता एक साथ रहूंगा और बंगाल को, कलकत्ता को, भवानीपुर को फिर खड़ा करने का काम हम लोग करेगा। गुंडा सब भाग गया, बाकी जो बाचे खुचे है मेरे ऊपर छोड़ दीजिए, सब अच्छा होगा, सब अच्छा होगा, सब अच्छा रहिए। गौ माता की, गौ माता की, गंगा माता की जय जय श्री राम, जय जय श्री राम। भारत माता की, भारत माता की, गुरुदेव की। একেবারে সরাসরি যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আসল কাজ তো আপনারা করে দিয়েছেন আর বাকি কাজটা আমার উপরে ছেড়ে দিন। গত 15 বছরে অর্ক একেবারে যেভাবে কার্যত অপশাসন চলে গিয়েছে, আমরা এই আলোচনায় পরবর্তী পর্যায়ে রাখবো যে জায়গাতে দুষ্কৃতীরাজ পৌঁছেছে, দুষ্কৃতীদের খোলা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল, একের পর এক অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। আমি বলছি এইগুলো যদি প্রথম থেকে করা হতো তাহলে আজকে ছবিটা এই জায়গায় পৌঁছতো না, এবং এই জায়গাতে পরিবর্তনের পর একের পর এক জায়গা থেকে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার উদ্ধার হতো না। আজকে তো একের পর এক মুখ খুলতে শুরু করেছেন এই পরিবর্তনের পর সাধারণ মানুষ। কিরকম অত্যাচারের মধ্যে গত 15টা বছর কেটেছে। দেখুন, যদি অস্ত্র ভান্ডারের কথা বলেন, আজকে একটা জায়গা দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে বোধহয় অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে, এবং এটাকে কোনো রকম সমর্থন করছি না। আগে যদি করার জায়গা ছিল, কেন হয়নি সেটা সত্যি অন্যায়, এবং তারপরে মেনে নিয়ে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু এট দ্য সেম পয়েন্ট অফ টাইম এটা যেন আলটিমেটলি ক্ষমা চাওয়ার পরেও তো এই যেটা ভবিতব্য বলে মনে হচ্ছে সেটাকে বদলাতে যাবে। আমি কেন বলছি অর্ক, আমি আপনার কাছে আসছি, আমি বলছি কেন এই প্রশ্নটা উঠছে, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি কেন এই প্রশ্নটা উঠছে যে এখনো পর্যন্ত এই 4 তারিখের পর এখনো পর্যন্ত যেভাবে পরের পর ভাঙন শুরু হয়েছে, শতাধিক কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, 3টে পুর নিগমের মেয়র ইস্তফা দিয়েছেন, এবং অর্ক আমি আসছি আপনার কাছে, সেটা হচ্ছে পরিষদীয় দল কালীঘাটে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, সংসদীয় দলেও কার্যত সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এই ঘরকে ধরে রাখা যাবে, মানে ঘর গোছানোটা আদৌ সম্ভব হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে? করছেন তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম আপনি শুরু করলেন হচ্ছে যে অস্ত্র ভান্ডার উদ্ধার নিয়ে, তো তার একটা খুব শর্ট অ্যান্ড সুইট আনসার হচ্ছে যে যদি এটা আলটিমেটলি ম্যাচিওর করে ট্রায়ালে যেন শাস্তিটা হয়। কারণ কি বহুদিন ধরে ইনভেস্টিগেশন চলেছে সন্দেশখালীতে, সিবিআই এর বহুদিন ধরে শেখ শাহজাহান জেলে, কোথায় যাচ্ছে ইনভেস্টিগেশন উই ডোন্ট নো। সিবিআই হয়েছে, এনআইএ ছিল, আলটিমেটলি কি হচ্ছে কিছু যেন হয়, এই হওয়াটা যেন আমরা একই প্রশ্ন কোথায় যাচ্ছে তৃণমূল, উত্তর দিচ্ছি। সেকেন্ড অফ অল হচ্ছে আপনারা বলছেন যে আমি জানি আপনাদের এই ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়াটা নিয়ে খুব একটা এই মুহূর্তে ইন্টারেস্ট নেই, স্বাভাবিক না থাকাটাই স্বাভাবিক। কোন ইনভেস্টিগেশনের কথা বলুন না, না আপনি স্পেসিফাই করুন কোন ইনভেস্টিগেশন। সন্দেশখালীর ইনভেস্টিগেশন নিয়ে না সমানভাবে আমরা দেখিয়েছি। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেন যে আজ থেকে পশ্চিমবঙ্গে বিএনএস চালু হলো। আমি বলছি অর্ক, যখন আপনাদের সরকার ছিল শেখ শাহজাহান 55 দিন ধরে এলাকায় লুকিয়েছিল, 55 দিন ধরে আপনাদের সরকার থাকাকালীন আপনাদের পুলিশ খুঁজে পেল না, আর আমাদের ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন তুলছেন আপনি। 2026-এ পশ্চিমবঙ্গে তো বিএনএস চালু হয়েছে, সারা ভারতবর্ষে যখন বিএনএস চালু হয়েছিল তখন থেকে। তো যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দুম করে বললেন যে বিএনএস আমরা চালু করে দিলাম 2026 সাল থেকে, তখন একজন সাংবাদিকও যারা ওখানে প্রেজেন্ট ছিলেন কেন এই প্রশ্ন করলেন না যে 2023 সাল থেকে যেখানে সারা ভারতবর্ষে বিএনএস চালু করার ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী, সেখানে আপনি হঠাৎ আজকে সকালবেলা এসে পশ্চিমবাংলায় কি করে বিএনএস চালু করার কথা বলেন? সেটা তো সম্ভব নয়। ক্রিমিনাল লটা তো রাজ্য সরকারের অধীনস্থ নয়, ক্রিমিনাল লটা তো পাস করে পার্লামেন্ট, এটা প্রথম। আর রাজ্যের ভাঙনের যে কথাটা আপনি বলছেন, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। আমি শিওর উনি আইনের পথ দেখে নিয়েছেন, আমি শিওর আগামী দিনে উনি নিজে উলুবেড়িয়া যাবেন, উলুবেড়িয়ার মানুষের সাথে কথা বলবেন, উলুবেড়িয়ার মানুষ ওনাকে মাথায় তুলে রাখবেন। কিন্তু সেটা কবে যাবেন, কবে দেখবো আমরা, সেটার জন্য তাকিয়ে আছি।
শুধুমাত্র উনি বাড়িতে বসে এসি চালিয়ে বিধানসভা থেকে বড় বড় কথা বলবেন। আরে নিজের এলাকায় সে যান, তো আপনার যেখান থেকে দলের আপনারা জিতেছেন, সেখানে প্রতীকে যান। জেতা বিধায়ক, আপনার দলের 80 জনের মধ্যে 58 জন বেরিয়ে এসে বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন। প্রতীকের বাইরে বেরিয়ে নিজের এলাকায় গিয়ে পার্টি অফিস খুলে বসুন। যেদিন বসবেন তারপরে ঋত মৃত ঘৃত বালিশ চাটা চাটি ভেবে দেখবো, কথা উত্তর দেবো। আসলে সারা দেশে বিএনএস চললেও পশ্চিমবঙ্গে এমএনএস চলতো, মমতা ন্যায় সঙ্গীতা। আপনি এরপর থানায় যাবেন, এই যে psychologist মহিলারা প্রয়োজন বলছে, আমাদের প্যানেলে। মহিলারা বলছে থানা অভিযোগ নিত না। যদি পার্টিকুলার অরূপ বিশ্বাসের নামে, স্বরূপ বিশ্বাসের নামে BNS অভিযোগ করতে হতো, বলতো না ওই নামটা কাটতে হবে। ছিল না, ছিল এটা না। ওই তো এখানে এমএনএস চলতো। না, একটু প্রণয়দাকে বলতে দাও, আবার আসবো। হ্যাঁ, BNS তো প্রণয়দা। থাকতে আইনের শাসন থাকতো না। এটা তো তাত্ত্বিক কথা হয়ে বিএনএস গেল। থাকার কথা, আইনের কিন্তু কথা এমএনএস হলো না। চালাতেন। এটা তো মমতা factual ন্যায় কথা হলো সঙ্গীতা না, এটা চলতো তো এখানে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা হয়ে গেল। অভিযোগ তো মহিলারা করছে। আরে বাবা, থানায় গেলে আপনি অভিযোগ বলুন, নিত না। রাজ্যে মহিলারা BNS থানায় ছিল গেছে, কিনা? অভিযোগ নেয়নি। আর যদি রাজ্যে কারণ BNS মহিলা না থাকে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কি করছিলেন? মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে জন্য মহিলারা BNS অভিযোগ নেবে না। ছিল কিনা? এটা এখানে চলেছে। এখানে রাজ্যে বিএনএস অ্যাপ্লিকেশন ছিল কিনা, এই কথাটা উত্তর দিতে হবে তো আগে। বেশ, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, তবে তার আগে যে ছবি অর্থাৎ যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, তৃণমূলে কি বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরো বাড়বে? জল্পনা উস্কে দিলেন বাগনানের বিদ্রোহী বিধায়ক অরুণাভ সেন। বললেন সোমবার তথাকথিত আরো বড় মাছ জয়েন করবে। দেখুন। ঈশ্বরের নামে শপথ করিতেছি, हम डरपोक नहीं है। সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। গত 15 বছরে ক্ষমতায় থাকাকালীন এভাবেই ফুলে ফুলে ঘাস ফুলের বাগান ভরে উঠেছিল, কিন্তু ক্ষমতা যেতেই রাতারাতি বাগান ছাড়খাড়। লণ্ডভণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল পুরসভা, বিধানসভা, কর্পোরেশন, জেলা পরিষদের পর এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী বিধায়করা যখন জোট বেঁধে তার নির্দেশ খারিজ করে দিয়েছিলেন, তখন চুপ করে বসে তা দেখতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সংসদীয় দলও যখন ভাঙনের মুখে, তখনও তা আটকানোর কার্যত কোনো ক্ষমতাই নেই একদা তৃণমূলের সর্বেসর্বার হাতে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41, লোকসভায় 28, রাজ্যসভায় 13। সূত্রের খবর, লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। তার মধ্যে অন্তত 20 জন তো বিপ্লবের জন্য একেবারে প্রস্তুত। সূত্রের খবর, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে মনস্থির করে ফেলেছেন। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকছেন বলে সূত্রে খবর। এরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, ভাঙা শিখতে হয়, অপরূপভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো স্বপ্ন। কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। সূত্রে খবর, শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও ভাঙতে চলেছে তৃণমূল। অভিষেক ব্যানার্জির হাই হ্যান্ডেডনেস সেইভাবে দলকে পরিচালনা করছিলেন, এবং সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি বুঝেও চুপ থাকা, এটাই তো কারণ সবার ক্ষেত্রে। কোনো এমপির সাথে তো আমার কথা হয়নি, আর আমি বিধানসভার সদস্য, লোকসভা বা রাজ্যসভার সদস্য নয়, কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে যা দেখলাম যে সেখানেও বোধহয় এরকম একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবার সেটা দেখে আমার যা মনে হলো যে ক্ষোভের কারণ সবার একই হবে। সূত্রের খবর, রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে বিদ্রোহীদের তালিকায় রয়েছেন 9 জন। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তাদের মধ্যে কয়েকজন অবশ্যই থেকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। শনিবার দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা তাঁর প্রতি তৃণমূলের সাংসদ বিধায়কদের একটা বড় অংশের যে বিশাল ক্ষোভ, তাতে তাঁর পক্ষে দিল্লি গিয়েও ভাঙন ঠেকানো কার্যত অসম্ভব। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিছকই সময়ের অপেক্ষা। প্রশ্ন একটাই, তা কবে হবে?
সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিনই কি বিদ্রোহী সাংসদরা আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের ঘোষণা করে তাকে রাজনৈতিকভাবে আরও নিঃসঙ্গ করে দেওয়ার কৌশল নেবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে যে দলটার বয়স 28 বছর, 15 বছর যে দলটা ক্ষমতায় ছিল, ভোটে হারের 1 মাসের মধ্যে দলটার এই পরিস্থিতি, মানে পরিষদীয় দলে বিদ্রোহ, আবার সংসদীয় দল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা, মানে ভীত যে এই তৃণমূলের কিছু ছিলই না সেটা একেবারে সামনে চলে এলো। তো দেখো, এই দলের পরিষদীয় দল বিভাজন বা সংসদীয় দলের বিভাজনের জন্য যদি একমাত্র দায়ী কেউ থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের ফলাফলকে মেনে নিতে অস্বীকার করেছেন, সেটাই তার দলের এমএলএরা মানেননি। সেখান থেকেই ডিফারেন্সটা আসতে শুরু করে। মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে একটা মতামত দিল, সেই মতামতটাকে সম্মান না করে আমি রিজাইন করব না, এই যে গাজোয়ারি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরাজিত হয়ে যাওয়ার পরেও সেটা তিনি জারি রাখলেন, যেটা তার দলের অধিকাংশ নির্বাচিত সদস্যদের পছন্দ নয়। দ্বিতীয় যেটা, গতকালও যদি তুমি দেখো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে সমুদ্রের ঢেউয়ের মতন অভিযোগ আছড়ে পড়ছে, তাকে কার্যত সবাই কাঠগড়া দাঁড় করাচ্ছেন, তার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন, তার বক্তব্যগুলো নিয়ে প্রশ্ন তুলছেন, হিংসা ছড়ানোর জন্য তাকে দায়বদ্ধ করছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা কমিটি রিশাফেল কালকে করলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রেখে দিলেন, সঙ্গে আরো 2 জন দিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাও সাধারণ সম্পাদকের পদে রেখে দিলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন কোনো মুখ আনা। তিনি এই কাজটা করলেন লোক দেখানো। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করা দোলা সেনের পক্ষে সম্ভব? আমি প্রশ্ন তুলতে চাই। এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি রিজেক্টেড, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও সাধারণ সম্পাদকের পদে রেখে দিয়ে দুটো ক্র্যাশ দিয়ে দেওয়া, তার মানে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে তিনি আফোল্ড করছেন, তুলে ধরছেন, যেটা দলের সমস্ত স্তরের কর্মী সমর্থকদের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। এবং পরিষদীয় দল যেভাবে ভেঙেছে এবং যেভাবে তিনি আজকে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি তৈরি করেছেন, যেটা নিয়ে কুণাল ঘোষ পর্যন্ত আপত্তি করেছেন, কুণাল ঘোষ তার যে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন, তাদের পরিষ্কার বলেছেন কতবার ভুল হবে, কত ত্রুটি হবে, কত সহ্য করতে হবে। দিনের পর দিন এটা তৃণমূল নেত্রী এই ধরনের কাজ করবেন, মানে আর আমাদেরকে এটা মেনে চলতে হবে। মানে কার্যত মানে কুণাল ঘোষের মধ্যে একটা বিদ্রোহী সুর আমরা দেখতে পাচ্ছি। আর দিল্লিতে সাংসদ যারা আছেন তাদের সাথে প্রতিনিয়ত বিজেপি নেতৃত্বের কথা হচ্ছে। 22 জন এমপি ইতিমধ্যেই তারা আলাদা পরিষদীয় গোষ্ঠীর মতো, ঋতব্রত নেতৃত্বে পরিষদীয় গোষ্ঠী যেমন আলাদা হয়ে গেছে, একইভাবে কয়েকদিনের মধ্যেই তুমি দেখবে সংসদের লোকসভা এবং রাজ্যসভায় আলাদা আলাদা গোষ্ঠী হবে, তারাই মূল তৃণমূল বলে দাবি তুলবেন। এবং এটাতে কিন্তু মানে বিজেপিরও লাভ আছে, কারণ তুমি জানো যে বিজেপি 240টা আসন নিয়ে একদিকে টিডিপি আরেকদিকে জেডিইউ কে সঙ্গে নিয়ে চলছে। অনেক ক্ষেত্রেই তারা যে রাজনৈতিক যে এজেন্ডা অনুসারে যে বিল পাস, সেগুলো তারা করতে পারছেন না। লাস্ট ডিলিমিটেশন বিলটা আটকে গিয়েছিল। ফলে এই তৃণমূল কংগ্রেসের সংখ্যাটা যদি তার পান, ইতিমধ্যেই ডিএমকে কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, মানে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে, ডিএমকে সমর্থনও তারা পেতে পারেন। তাহলে কি 2/3 মেজরিটি সংসদে নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধরা। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর হাত শক্ত করছে একের পর এক বিল পাস করার প্রশ্নে। ফলে বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে পার্লামেন্টের যে বিলগুলো আছে সেগুলোকে পাস করিয়ে নেওয়া। যে প্রশ্নটা আমি রাখতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পরে সামান্যতম নিজেকে রিফর্ম করেননি। প্রথমত তার পরাজয়ের কারণ সকলেই বলছে দুর্নীতি থেকে শুরু করে অনাচার, অবিচার, অত্যাচার। তিনি কিন্তু এখনো প্রকাশ্যে ক্ষমা চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী হিসাবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হিসাবে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, তারা কোনো ক্ষমা তারা চাননি। দ্বিতীয়, দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
একে নিয়ে সকলেই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালও একেবারে শুধু তাই নয় যে বিপুল এই জনাদেশের পরেও সেটাকে অস্বীকার করে, তাকে অপমান করে তিনি ইস্তফা দেননি। একেবারে সরকার পরিবর্তন হয়ে গেছে এবং তারপরে যতবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে বারবার বলেছেন যে এই রায়কে তিনি মানেন না। কিন্তু আমি প্রণয়দার কাছে এইখানে আসতে চাইবো যে যেদিকে গোটা পরিস্থিতি যাচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং যেভাবে তাদের বিভিন্ন স্তরে তাদের ভাঙন ধরছে, জাতীয় রাজনীতিতে তার যে অভিঘাত হতে চলেছে, আমি আবার এই প্রশ্নটা ঘুরিয়ে আপনার কাছে আনতে চাইছি প্রণয়দা। 2029-এর আগে তো বিজেপি আরো বেশি স্বস্তিদায়ক জায়গায় পৌঁছচ্ছে। দেখুন, বিজেপি স্বস্তিদায়ক জায়গায় পৌঁছানোর চেয়েও দেশের কথা ভাবতে হবে। আজকে যে বিল পাসের কথা বলছেন, বিল তো দেশের স্বার্থে। তো দেশের স্বার্থে একমাত্র মমতা ব্যানার্জি, যিনি দেশ বিরোধী, বলতে এ কথা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে জনগণ বলছে একজন দেশ বিরোধী, নেত্রী একটি সিম্বল নিয়ে, তাদের সিম্বল নিয়ে যারা নির্বাচিত হয়েছেন এমপি, তারা যদি মনে করেন দেশের স্বার্থে, দলনেত্রীর কথা অগ্রাহ্য করে দেশের স্বার্থে কিছু করা উচিত, নিঃসন্দেহে স্বাগত জানাবে বিজেপি। তার কারণ দেশের জন্যই তো সবাই আজকে আমরা লড়ছি। একজন দুজন নেত্রী থাকতে পারেন দেশ বিরোধী কার্যক্রম করতে পারেন, একজন দুজন নেত্রী থাকতে পারেন তাদের কিছু কথাবার্তায় অন্য রাষ্ট্রের যারা জেহাদি শক্তি তারা উৎসাহিত হতে পারে, কিন্তু তার দলের যারা নির্বাচিত এমপি হয়েছেন তারা তো বুঝতে পারছেন আজকে ভারতবর্ষ কোন জায়গায় আছে, পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় আছে। তো তারা যদি সেই জায়গায় দাঁড়িয়ে দেশকে বাঁচানোর জন্য, দেশের স্বার্থে যদি কোনো সিদ্ধান্ত নেন, দেশের স্বার্থে যদি সরকারের পাশে থাকেন, অবশ্যই স্বাগত জানাবে বিজেপি। এর সাথে দলে যোগ দেওয়া না যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই। যদি এমপিরা মনে করেন দেশের স্বার্থে কোনো বিল পাস করতে বিজেপিকে সমর্থন করা দরকার, সরকারকে সমর্থন করা দরকার, তারা নিশ্চয়ই করবেন, সমর্থন করবেন, দেশের স্বার্থেই তারা করবেন। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। রবীন্দ্রনাথবাবু, উল্টো বিষয়টা আমি বলছি, উল্টো দিক থেকে এই বিষয়টা তো সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে কি চলছে, যেটা কিছুক্ষণ আগে বিশ্বনাথ চক্রবর্তী উল্লেখ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত এখনো আগলে রাখতে চাইছেন। এই তীব্র একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হওয়ার পরেও তাকে কড়া ব্যবস্থা নেওয়া তো দূর, সঙ্গে আরো দুজনকে আমি বলছি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জুড়ে দিলেন। গতকাল আমরা দর্শকদের দেখিয়েছি যে উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি, এই যে নতুন কমিটি গড়া হলো সেখানে ডাকা হয়নি বলে উত্তরবঙ্গের যিনি অন্যতম সাংসদ ছিলেন একটা সময় পার্থপ্রতিম রায়, তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। উল্টো দিকে দেখুন যে মন্ত্রিসভা শুভেন্দু অধিকারী গঠন করেছেন, সেখানে ভারসাম্য রক্ষা করেছেন। এই হার বলুন বা মন্ত্রিসভা গঠনের যে দৃষ্টান্ত বলুন, কোনো কিছু থেকেই কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিতে চাইছেন না? হ্যাঁ, দেখুন, আমি ওই প্রশ্নে যাচ্ছি তার আগে অর্ক যেটা নিয়ে প্রণয়ের সঙ্গে বলছিলেন বারবার করে, সেইখানে আমি একটা কথা বলি যে ঘটনাটা হচ্ছে বিএনএস চালু হয়ে গেছিল সারা দেশ জুড়ে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে 2024-এর জুলাই মাসেই চালু হয়ে গেছে। কিন্তু ক্যাবিনেট ফর্মালি অ্যাপ্রুভ করে, একটা তো মানে কাস্টমারি একটা রিচুয়াল আছে, তো একটা অ্যামেন্ডমেন্ট হলেই যে সেটা অ্যামেন্ডমেন্ট হলে তো সেটা চালু হয়ে গেল, কিন্তু সেটা যে ক্যাবিনেট মেনে নিচ্ছে, রাজ্য সরকার মেনে নিচ্ছে, এইটা একটা ফর্মাল অ্যাপ্রুভাল দিতে হয়। এই সরকার আরে দেয়, এটা আপনি যদি এখন অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে, তাহলে আমার বলার কিছু নেই। আমি বলছি এটা ফর্মালি একটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করা, মানে বিএনএস আমরা চালু করছি, সেটা আইনে এটা হয় না, না, এটা একটা রিচুয়াল। এটা যে কোনো অ্যামেন্ডমেন্ট যখন 72nd অ্যামেন্ডমেন্ট হয়, তার একটা স্টেট গভর্নমেন্টে করে, এটা ফর্মাল একটা ব্যাপার। পাশাপাশি দেখুন না, অপরাজিতা আইন বিল করে রেখে দিয়েছেন। এরকম অনেক বিলগুলো আছে যেগুলো বিএনএস কে মানলে আর ওগুলোর দরকারই পড়ে না। অপরাজিতা বিল রিফিউজ হয়ে গেছে, আমরা সেই জন্য বিএনএস এর কথা আমরা ভাবছি না, আমরা নতুন করে অপরাজিতা বিল ছিল এই জায়গাটা, যখন বিএনএস কে আমরা মেনে নিলাম তখন অপরাজিতা বিল অলরেডি খারিজ হয়ে গেছে। এইরকম গল্প একটা বিষয় যদি আপত্তি থাকে তাহলে তো কোর্টে যাওয়ার
রাস্তা আছে, তাহলে কোর্টে গিয়ে তো বলা উচিত। কি বলবো যে বিএনএস চালু আছে, কিন্তু কেন বিএনএস চালু হচ্ছে? না বিএনএস তো চালু হবেই, দারুণ। সারা আপনি দেশেই চালু বিএনএস হবে। এর কথা বলছেন বারবার, অনেকগুলো ইস্যু নিয়ে আমরা এখানে কথা বলছি। তৃণমূল নিজের দলটাকে রক্ষা করতে পারছে না। ভাবতে পারছেন অর্ক 28 বছরের একটা দল, যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় গড়েছিলেন, সেই দলটাই তিনি হাতে রাখতে পারছেন না। এবার আমি আসছি, কোথাও কি অর্ক মনে হচ্ছে না যে এখানে বসে একটা কোথাও কি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আলোচনাকে? উনি একটা কথা বলছেন, বেশ রবীন্দ্রনাথ বাবু, হ্যাঁ শেষ করুন। এবার আমি আসছি, দলের এই যে ভাঙনটার দিকে যাচ্ছে, এটা একটা জাতীয় সংসদের ভাঙনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় মুখ ওটা, মানে সংসদের লোকসভাতে যে ভাঙনটা হতে চলেছে, দলের যদি আমরা জাতীয় মুখ বলি তাহলে সংসদের মুখ, সেইখানে ভাঙন ঘটছে, মানে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু বলছি যে এইরকম সাংঘাতিকভাবে পরাজয় হয়েছে বা ভেঙে গেছে, যেমন দেখুন এখনো একনাথ শিন্ডের নেতৃত্বে মহারাষ্ট্রে যে ভাঙন ঘটলো, তারপরে উদ্ধব ঠাকরের কিন্তু দল টিকে আছে। সুতরাং বা কংগ্রেসের তো বারবার হয়েছে, 1969 সালে কংগ্রেস কংগ্রেস হয়ে গেছে, তারপরে 1977 সালে পরাজয়, 1980 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ফিরে আসলো, দলের যারা ছিল তারা আবার ফিরে এসছে। কিন্তু সেক্ষেত্রে কতগুলো বিষয় থাকতে হয়, যেগুলো দলের একটা সাংগঠনিক কাঠামো থাকতে হয়, একটা মতাদর্শ থাকতে হয়, একটা লয়াল কিছু কর্মী থাকতে হয়। আছে কোথায়? গোটা দলটাকে তো চুরি, বদমাইশি, অশ্লীলতা এবং তাছাড়া মানে যত রকম দুষ্কর্ম আছে, বোমাবাজি, এগুলোকে করে গেছে সমস্ত, একবারে নিচু থেকে উপরতলার মাথা পর্যন্ত, এবং তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজিটিমাইজ করেছেন, বারবার লেজিটিমাইজ করেছেন। শওকত, তুই তো বোমাবাদী। সেই শওকতের সুরক্ষার জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন, নিজের সুরক্ষা ছেড়ে দিতে যাচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক জেলখানে খেটে এসছে, হাজার হাজার কোটি টাকার চুরির দায়ে অভিযুক্ত, তাকে বলছেন বেস্ট পারফর্মার। সন্দীপ ঘোষ, যে আরজি করের প্রিন্সিপাল, তিনি একটা এখনো জেল খাটছেন, সেই লোককে তিনি রাতারাতি বাঁচানোর চেষ্টা করছেন। প্যান্ডোরার বাক্স খুলে গেছে বলা যেতে পারে। মানে দেখুন পরিস্থিতি এমন জায়গায়, এই বাগনানের বিদ্রোহে বিধায়কের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, তিনি বলছেন কি যে সোমবার তথাকথিত আরো বড় মাছ জয়েন করবে। আর অন্যদিকে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা, তিনি বলছেন তাদের পক্ষে সংখ্যাটা রোজই বাড়ছে। দেখুন, অনেক আগে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যেদিনকার ক্ষমতা থাকবে না, তৃণমূল পার্টি ভেঙে চুরমার হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে নিজের দল তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন তৃণমূল কংগ্রেস, তখন তার নেপথ্যে মূল কারণ ছিল যে তিনি মনে করতেন নিচুতলার অর্থাৎ তৃণমূল স্তরের মানুষের ও কংগ্রেস কর্মী সমর্থকদের প্রকৃত প্রতিনিধি তিনি তাদের কথা বোঝেন, তাদের কথা বলেন। কিন্তু এখন নিচুতলা, মাঝতলা, উঁচুতলা সর্বস্তর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি। একদা জননেত্রী, আজ জনবিচ্ছিন্ন। ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর সেনাপতিরা যে কায়দায় কংগ্রেস সিপিএম ভাঙিয়েছিলেন, আজ তাঁর তৃণমূলও ভাঙছে, তবে ভিতর থেকে ভিন্ন কৌশলে। আর তাকে চুপ করে বসে দেখতে হচ্ছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। বিধানসভায় ইতিমধ্যেই মমতাপন্থীরা সংখ্যার নিরিখে দুর্বল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন তারাই আসল তৃণমূল। 58 জন বিধায়ক ইতিমধ্যেই তাঁদের দিকে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বিদ্রোহীরা। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার বাগনানের বিদ্রোহী তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। বৈঠকের পরই তাঁর গলায় শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো, এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন আপনারা। আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিন যোগ হবে। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন দেখতে থাকুন। গতকাল একটি মিটিং হয় কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। 31 তারিখও একটি মিটিং হয়। 31 তারিখের মিটিং এ 20 জন এমএলএ পৌঁছেছিলেন, আর গতকাল সেই নাম্বারটা নেমে 8-এ দাঁড়িয়েছে। তো এটা দেখেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে সংখ্যাটা কোন দিকে কমছে। দেখুন, আরো এমএলএরা আমাদের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার সংখ্যা 58 জন সই করেছেন, এবং আরো এমএলএরা আমাদের যোগাযোগ করছেন, এবং সেই সংখ্যাটা রোজই বাড়ছে।
একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। এই গানের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিরও এখন দুকুলই ভাঙছে, প্রতিদিন ভাঙছে, প্রতি মুহূর্তে ভাঙছে। কাছের লোক দূরের লোক বলে স্থায়ী কিছুই নেই, এক লহমায় পাল্টে যাচ্ছে সমীকরণ, শুধুই ভাঙছে, গড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে এককালে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ঘর ভেঙেছেন তাঁরা এখন পারে বসে তাঁর রাজনৈতিক ভাঙন দেখছেন। ওখানে যখন হয়েছে এখানেও হবে, তাদেরই তো লোক এখানটা আছে। লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে। ব্যান্ডেড দিয়ে কি আর ক্যান্সার সারানো যায়? দিদি এখন ব্যান্ডেড অ্যাপ্লাই করেছে ক্যান্সার সারাতে। এই পশ্চিমবঙ্গে কংগ্রেস 50 বছর ক্ষমতায় নাই, আমরা কিন্তু ময়দানে আছি। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন, ভোটের 1 মাসের মধ্যে যারা রহস্যজনক ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না, আমি মমতাদির সঙ্গেই আছি। এটা খুব ঠান্ডা মাথায় অন্য একটি শক্তি অর্গানাইজ করে দিচ্ছে। যারা ওদের সঙ্গে যাচ্ছেনও তারাও যোগাযোগ করে অনেকেই গল্পটা বলে দিচ্ছেন। তারা জিতেছেন দলের প্রতীকে, তারা জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে। যদি ক্ষমতা থাকে নিজের এলাকায় একটি করে কর্মী সভায় ডাকুন, মানুষের মতামত নিন, দলের কর্মী যারা তাদের জিতিয়েছেন তাদের মতামত নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো কিনা, তারপরে সব সিদ্ধান্ত নিন না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি, কিন্তু এটা জেনে রাখুন মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবে। পরাজয়ের পর এখন ভাঙনগ্রস্ত তৃণমূল। শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, যেটার উত্তর আমি অর্ক নাগের কাছ থেকে চাইবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি তাহলে ইতিহাসের পাতায় চলে যেতে চলেছে? হয়তো তৃণমূল কংগ্রেস থাকবে, কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি অতীত হয়ে যাবে? দেখুন, আমি এই স্পেকুলেশনের উত্তর দিয়ে কি করব? আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূল কংগ্রেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায় লোকে জেনেছেন এবং এটা সমার্থক শব্দ হয়ে আছেন। কিছু লোকের মনে হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যে তারা একটা বিকল্প শক্তি হিসেবে প্রমাণ করবে। বড় অংশের লোক, তার কারণ 80 জনের মধ্যে প্রায় 60 জন, এ তো কিছু লোক নয়। খুব ভালো কথা। তারা নিশ্চয়ই নিজেদের এলাকায় যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। পুরো বিধানসভার প্রতিনিধিত্ব করা মানে তো শুধুমাত্র বিধানসভায় এসে প্রতিনিধিত্ব করা নয়, নিজের এলাকায় যাওয়া, পার্টি অফিস খুলে বসা, মানুষের সাথে কথা বলা, অ্যাক্সেস করা, সেটা তারা করবেন। এবং আমরা তো অপেক্ষা করছি, আমি যতদূর জানি কালকেই বোধহয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উলুবেড়িয়ায়, তিনি সমস্ত জায়গায় ঘুরবেন, তো সেটা আমরা সবাই দেখতে পাবো এবং এই দেখার অপেক্ষাতেই আমরা আছি। এইটুকুই তো চাইছি যে শুধু পরিষদীয় দল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ অ্যাডভাইজার চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করবেন বলছেন, তাহলে মানুষের কাছেও যান, মানুষের কাছে গিয়ে পার্টি অফিস খুলে বসে বলুন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ অ্যাডভাইজার চেয়েছি, আমরা এখন পরিষদীয় দলের নেতা। সেটা বলতে অসুবিধে কোথায়? সেটা বলছেন না কেন? আপনারা তো মানুষের রায়টা মানতে চাননি, আজকে বলছেন গিয়ে মানুষের কথা বলুন। এরকম মানুষ কিন্তু তো সিচুয়েশন নয় যে সেটা তো ফলে প্রকাশিত, সেই রায়কে তো মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। যত লোক তারা সবাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে তা কিন্তু নয়। এই কনসেপ্টটা কিন্তু আমার মনে হয় প্রচার করে কোনো লাভ নেই, যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি তৃণমূল কংগ্রেস এবং বাকি বিরোধী দলের ভোট কাউন্ট করেন, দেখবেন সেটা সরকারের থেকে বেশি। সেই আলোচনায় বিধানসভায় হয়তো কি বলবো সিটের নিরিখে কোনো পার্থক্য নাও পড়তে পারে, কিন্তু সিংহভাগ মানুষ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, সেটা যতক্ষণ না মানে প্রতিফলিত হবে ইন ডেটা, সেটা আমার মনে হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে প্রমাণ করা সম্ভব হবে না। আর যদি তাই হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আসছে, তৃণমূলের উপর যে বিক্ষোভ, যে ক্ষোভ, রাগ মানুষের রয়েছে, এগুলো তো বেরিয়ে আসছে। এটা তো আমরা প্রতিদিন সেই ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু অ্যারেস্ট হচ্ছেন এবং সেই অ্যারেস্টের ভিত্তিতে তার উপরে ডিম টিম ছোড়া হচ্ছে, এটা দেখা যাচ্ছে। এবং এটা নিয়েও আমি আপনাকে বলছি, যেমন সরকারে আসার পরে বুলডোজার নিয়ে নেমেছিলেন কিছু লোকেরা খুব উৎসাহী হয়ে, সেটা থামিয়ে দেওয়া হয়েছে, এটাও থামিয়ে দেওয়া হবে। দেখুন, একটা সময় তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা বলতো যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ জিততে পারবে না, কিন্তু ঘটনা এটাই যে 2021 এবং 2026-এ মমতা ব্যানার্জি নিজেই জিততে পারলেন না, শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। তো খুব স্বাভাবিকভাবে তৃণমূলের যেটা অনেক বিধায়কের মনে হতে পারে, মমতা ব্যানার্জি আসলে এখন লায়াবিলিটি। মমতা ব্যানার্জি হতে পারতো 2011 সালে, 2016 সালে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট হতে পারতো, কিন্তু আজকে যে মমতা ব্যানার্জি নিজে জিততে পারছে, দাঁড়ান এখন একটু বলতে দিন, আপনার সঙ্গে চুপ করেছিলাম,
যে মমতা ব্যানার্জি নিজে জিততে পারছেন না, যে মমতা ব্যানার্জিকে জনগণ হারাচ্ছে, শুভেন্দু অধিকারী হারাচ্ছে, তো যারা এই বাজারেও যারা তৃণমূল কংগ্রেসে জিতে এসছে তাদের মনে হতেই পারে যে কোথাও না কোথাও মমতা ব্যানার্জি আজকে তৃণমূল কংগ্রেসের লায়াবিলিটি হয়ে গেছে। এক, দ্বিতীয় হচ্ছে তারা যে মানুষের ভোটে জিতে এসছে সেই মানুষকে তাদেরকে সার্ভিস দিতে হবে, সেই এলাকার উন্নয়ন করতে হবে। মমতা ব্যানার্জি হচ্ছেন উন্নয়ন বিরোধী নেত্রী। মমতা ব্যানার্জি 15 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন না হয় তার জন্য সমস্ত চেষ্টা মমতা ব্যানার্জি করেছেন। তো যারা নির্বাচিত প্রতিনিধি তারা যখন মনে করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই বিরোধী দলের যারা এমএলএ আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন, আপনারা আসুন, প্রশাসনিক বৈঠকে যোগদান করুন, আপনার এলাকার কথা বলুন, সরকারকে পরামর্শ দিন, সরকার আপনার সাথে থাকবে। যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যখন তাদেরকে সম্মানিত করছেন, মুখ্যমন্ত্রী যখন তাদের মন দিয়ে তাদের কথা শুনছেন, তাদের মনে হতেই পারে যে মমতা ব্যানার্জি এতদিন ধরে যে ভ্রান্ত নীতি নিয়ে চলেছেন, 15 বছর এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করার বা সরকারের সাথে যুক্ত হয়ে মানুষের সেবা করার সুযোগ নেওয়ার দরকার আছে। এই ছবিটা দেখা যায়নি গত 15 বছরে যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক সেখানে বিরোধীরা অংশ নিচ্ছে, মানে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তো শাসক বিরোধী একসঙ্গে কাজ করবে। অর্ক, একটা প্রশ্ন আমি উত্তরটাই পাচ্ছি না, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা ঘোষিতভাবে তিনি বলেছেন যে তিনি একজন পরিষদীয় দলের নেতা এবং তার নেত্রী এবং চিফ অ্যাডভাইজার হচ্ছেন দলের বিধায়ক। একটু টেলিফোন করে জেনে নিন, অসুবিধা কি? আমার এক্স্যাক্টলি আমার প্রশ্নটা হচ্ছে কোন জায়গাতেই শুভেন্দু অধিকারীর কর্মযোগ্য, সরকারের কর্মযোগ্য, তাতে পার্টিসিপেট, তাদের দারুণ কাজে পার্টিসিপেট, এরকম কথা তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেননি। আমি বলছি অর্ক, দেশে কি এরকম নজির আছে যে একটা দল যাকে বহিষ্কার করছে তিনি হয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা? বন্দ্যোপাধ্যায় আরেকটা হচ্ছেন বিজেপি, আমি বুঝতে পারছি না, মানে প্রতিনিধিত্ব কার করছেন প্রণয় রায়? আরে আপনি মৃত তৃণমূল সেটা পরিষ্কার করুন। শুনুন, আপনি কি মৃত তৃণমূল? আপনি মৃত তৃণমূল না মৃত তৃণমূল সেটা পরিষ্কার করুন। আমি যেটা বলছি যে সমস্ত বিধায়করা প্রশাসনিক বৈঠকে যোগদান করেছেন তাদের এই পজিটিভ মেন্টালিটিকে আমি সমর্থন করেছি। আমি বলছি দেখুন, অর্কনাথ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি নিঃসন্দেহে বিজেপির সমালোচনা করবেন, প্রশ্ন করবেন, কিন্তু এই পরাজয়ের পর সবার আগে আমি বারে বারে অনুষ্ঠানে যেটা বলে এসেছি সেটা হচ্ছে যে দল পরাজিত হয় সব থেকে আগে যেটা প্রয়োজন আত্মসমালোচনা এবং আত্মসমীক্ষার কথা, যে কোন জায়গায় মানুষ তাদের বিশ্বাস করলো না বা গ্রহণ করলো না। আপনি খেয়াল করুন যে তারপর থেকে এক তো হচ্ছে এই পরাজয়কে মেনে নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তাই নয়, এবং এখনো পর্যন্ত ওই আত্মসমীক্ষা বা আত্মসমালোচনার ধারে কাছ দিয়ে তারা যাবার মতন এতটুকু সদিচ্ছা তারা দেখাচ্ছে না। দেখুন, বিধানসভা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি এইবারে পুরসভার ছবিটা আপনাদের সামনে রাখতে চাইবো। ফিরহাদ হাকিম তিনি মেয়র পদে ইস্তফা দিয়েছেন আর তারপর কলকাতা পুরসভায় নোটিশ পাঠিয়েছে পুর এবং নগর উন্নয়ন দপ্তর। কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না 3 দিনের মধ্যে, এই নিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে পুরসভাকে। এদিকে বিধাননগর পুরসভায় প্রশাসক হিসাবে পুর কমিশনারকে নিয়োগ করেছে রাজ্য সরকার। দেখুন, কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। এখন কোন পথে এগোবে ছোট লালবাড়ির ভবিষ্যৎ? ভেঙে দেওয়া হবে পুরনো পুর বোর্ড? কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার, নাকি ঋতব্রত মডেল দেখা যাবে কলকাতা পুরসভাতেও? এই যে একটা ব্লক হয়েছে তৃণমূলের থেকে, যদি এরকম কোনো ব্লক তারা গিয়ে দাবি করতে পারে যে আমরা নতুন করে মেয়র চাই, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদের 5 বছরে আমাদের চালাবার কথা, 5 বছর পূর্ণ হয়নি, তারা দাবি করতেই পারে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার দিনই কলকাতা পুরসভাকে নোটিশ ধরিয়েছে রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুর নগর উন্নয়ন দপ্তরের পাঠানো নোটিশে বলা হয়েছে রাজ্যপাল কলকাতা পুরসভাকে 3 দিন সময় দিয়েছেন নিজেদের বক্তব্য জানানোর জন্য। পুরসভাকে ব্যাখ্যা করতে হবে কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না। আমরা তো কলকাতা পৌর আইনের 1980 যে পৌর আইন আনে সেই অনুযায়ী তো আমরা চলবো। তাতে আমার মনে হয়েছে এই নোটিশটা দেখে এটা একটা বেসলেস, একটা আনট্রু একটা নোটিশ, যেখানে কোনো ব্যাখ্যা করা হয়নি, গ্রাউন্ডস দেওয়া হয়নি। আপনি আমাকে যদি ইনকম্পিটেন্স বলেন, অযোগ্য বলেন, ইনকম্পিটেন্স বলতে গেলে আপনাকে বলতে হবে কি গ্রাউন্ডে আপনি বলছেন ইনকম্পিটেন্স। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভবিষ্যতে বোধহয় আগামী ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটরই বসতে চলেছে পুরসভার। তৃণমূলও তো এখন ভিত্তিহীন। কোন তৃণমূল বলছে? ঋতব্রত তৃণমূল, না ভাইপো তৃণমূল, না মমতা তৃণমূল? এখন তো তৃণমূল যারা করতো সবাই ফুল হয়ে গেছে। প্রশাসক নিয়োগ করতে পারেন, সরকারের যে মন্ত্রী আছেন তিনি চালাতে পারেন। যিনি মেয়র তিনি যদি পুরমন্ত্রী হতে পারেন, তাহলে মেয়র না থাকলে পুরমন্ত্রী কাজ করতে পারেন। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তার পদত্যাগের দুদিনের মাথায় বিধাননগর পুরসভায় প্রশাসক হিসেবে পুর কমিশনারকে নিয়োগ করল রাজ্য সরকার। আগামী 6 মাস বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল প্রশাসকের দায়িত্ব সামলাবেন। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে বাম আমলেও তো তৃণমূলের পুরো বোর্ড ছিল, কিন্তু পরিস্থিতিটা কি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ঘরে বাইরে এই যে হাড়ের ধাক্কা সামলাতে না পেরে হাল ছেড়ে দেওয়া, নাকি এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে যদি মানুষ বিপদে পড়ে তাহলে সরকারের উপর দায়টা চাপানো যায়, যেটা বিজেপি মনে করছে? এটা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা পুরসভা বা পঞ্চায়েতের স্বাধিকার থাকা উচিত। আমি দিনের পর দিন চিৎকার করি যে কেন্দ্রে যদি কেন্দ্রীয় সরকার থাকে, রাজ্যে যদি রাজ্য সরকার থাকে, তাহলে স্থানীয় স্তরে স্থানীয় সরকার থাকবে সংবিধানের 243 নম্বর ধারার বলে। এবং স্থানীয় সরকারের একটা অটোনমি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত পুরসভা বা গুলোকে কার্যত রাজ্য সরকারের এজেন্সিতে পরিণত করেছিলেন। রাজ্য সরকারের ফিল্ড এজেন্সি হিসাবে তিনি ট্রিট করতেন, অটোনমি কোনো ধার ধারতেন না। আমি কিন্তু খুব খুশি হলাম যে এখানে রাজ্যপালের আদেশ মতন পুরো বিষয়ক দপ্তর পুরো কমিশনার কাছে জানতে চেয়েছেন কারণ দর্শানোর নোটিশ, যে কেন পুরসভা ভেঙে দেওয়া হবে না। কারণ আমরা সবাই জানি যে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন, একটা ইনস্টেবিলিটি তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থায় পুরসভা কাজ করতে পারবে না, তা তো হতে পারে না। পুরসভা কলকাতা কর্পোরেশনের পরিষ্কার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং এখন যদি সরাসরি প্রশাসক হিসাবে, আমার ধারণা কমিশনারকেই প্রশাসক হিসাবে বসাবেন, অর্থাৎ স্মিতা পান্ডেকেই বসাবেন, তাহলে স্মিতা পান্ডে পরিষ্কার তার তোমার কলকাতা কর্পোরেশনকে 3টে স্তরে ভাগ করা হয়েছে। কতগুলো ওয়ার্ড নিয়ে বড় হয়, বড়তে পুরোপুরি মানে আমলাতন্ত্র আছে, এবং বড়োর নিচে ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আবার অফিস আছে, এবং পুরো ব্যবস্থা পরিচালনার জন্য মানে কর্পোরেশনের কর্মীরা আছে। ফলে আমার মনে হয় যে রাজ্য সরকার দ্রুততার সাথে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন, যেরকম করে বিধাননগরে বসিয়েছেন, এবং কর্পোরেশনের প্রতিনিধি থাকুক না থাকুক, প্রতিনিধিরা তো কেবলমাত্র নীতি নির্ধারণের কাজ করার কথা। যদিও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি মানে কাউন্সিলররা তোলা তুলতেই ব্যস্ত ছিল, ফলে তোলা তুলতে এতটাই ব্যস্ত ছিল যে তারা যে কোনো কাজে খবরদারি করতো। কিন্তু বাস্তবে তোমাকে আমি বলি, কর্পোরেশনের যারা কাউন্সিলর হন তাদের মূলত নীতি নির্ধারণ করবেন, এবং আমলাতন্ত্র এই কমিশনারের নেতৃত্বে সেটা কার্যকারী করবেন। ফলে আমার ধারণা যে রাজ্য সরকার যে পুর কমিশনারকে এখানে দায়িত্ব দেওয়ার পরে সরাসরি তিনি কিন্তু প্রশাসনের দায়ভার নেবেন, এবং বড় কমিটি এবং ওয়ার্ড কমিটির মাধ্যমে নাগরিকদের পরিষেবাগুলো প্রদান করবেন। যা হলো, যা অতীতেও হয়েছে, এই তা কিন্তু মানে স্থানীয় সরকারের স্বাধিকারের বিপরীতে। আমি বলছি পশ্চিমবাংলায় এমন একটা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যে একটা পুরসভাও বিরোধীদের থাকতে দিব না। এক ঝালদা পুরসভাতে একজন কংগ্রেস কাউন্সিলর থাকলে সংখ্যাগরিষ্ঠতা হতো, সেই তপন কান্দুকে হত্যা করা হলো যাতে করে সংখ্যাটা কমে গিয়ে তৃণমূল কংগ্রেস সেই পুরসভা দখল করতে পারে। আমরা এই ছবি বারবার দেখেছি। হাওড়া পুরসভার কথা বলুন বিশ্বনাথদা, বছরের পর বছর শুধু প্রশাসক বসিয়ে কাজ চলছে। একেবারে এই হাওড়াটা তুমি দেখো, তুমি দুর্গাপুর পুরসভা দেখো, 2015 সাল থেকে কোনো নির্বাচন নেই। হাওড়া পুরসভা তুমি দিকে তাকাও, একের পর এক পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মনে যা চাইবে সেই অনুযায়ী নির্বাচন করতেন। কোনো সাংবিধানিক ধার ধারতেন না। 243-এর কে ধারাতে পরিষ্কার করে বলা আছে কোন পুরসভার কাউন্সিলর মারা গেলে 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনো উপনির্বাচনের ব্যাপারই ছিল না, বাই ইলেকশনের কোনো ব্যাপারই ছিল না। দিনের পর দিন এই স্টেট ইলেকশন কমিশনের নিজের মন মর্জি মতন লোক বসিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতো সবসময়।
স্থানীয় সরকারের কোনো সামান্যতম অটোনমি ছিল না। অর্ক, আমি আশা করব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, বেশ। স্থানীয় সরকারের অটোনমির উপরে তারা অবশ্যই দায়বদ্ধ বেশ, থাকবে। আমি এখানে অর্কনাগের প্রতিক্রিয়া নেব একবার। দেখুন, প্রথমে হাওড়া নিয়ে একটা কথা বলা দরকার। উনি হাওড়া নিয়ে বললেন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইস্যুতে দু রকমের প্রবলেম ছিল। একটা হচ্ছে 3খানা মামলা পেন্ডিং ছিল হাইকোর্টে, যেটা এখনো পেন্ডিং আছে, আর তাছাড়া হাওড়া যে পুনর্নির্বাস করার জন্য যে বিলটা ছিল সেই বিলটা পেন্ডিং ছিল, সেই বিলটা সাইন হয়নি, যে কারণে হাওড়ার ইলেকশন করা যায়নি। দুর্গাপুর নিয়েও একই রকম মামলা পেন্ডিং আমি আছে। কিন্তু খুব ভালো করে খোঁজ দিয়েছি রাজ্যপালের থেকেও যে তোমরা কখনোই নিজের পজিশন থেকে 1 ইঞ্চি সরোনি। তোমরা বিশ্বনাথ দা, 3খানা মামলা, আমি আপনাকে মামলার নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। 3টে মামলা প্রধান বিচারপতির ঘরে পেন্ডিং আছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন নিয়ে একটি সিপিএম এর করা আর দুটো সাধারণ লোকের করা, 3খানা মামলা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে পেন্ডিং আছে। দুর্গাপুর নিয়েও আমি এক্ষুনি, আমার কাছে অফহ্যান্ড রেফারেন্স নেই, কিন্তু দুর্গাপুর নিয়েও একটি মামলা পেন্ডিং আছে, সেই মামলার পেন্ডিং কারণে হয়নি। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে যে কথাটা বলা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে একটা বলতেই হবে যে মিউনিসিপ্যাল কমিশনার যেভাবে অ্যাকশন নিচ্ছিলেন সেটা কিছুদিন আগে পর্যন্ত হাইকোর্টও বলেছে যে দ্যাট ইজ ইলিগাল এবং এটা উনি করতে পারেন না। সেই জন্য মেয়রের কাছে কোনো উপায় ছিল না পদত্যাগ করা ছাড়া। 2016 সালের আগে এইরকমই বালি পুরসভা আর কলকাতা হাওড়ার ইলেকশন হচ্ছিল না, আমি পিটিশনার ছিলাম, জনস্বার্থ মামলা করেছিলাম। তখন কোর্ট রায় দিয়েছিল যে অবিলম্বে নির্বাচন করতে হবে। 6 মাস পরে, পুজোর পরে তারা নির্বাচন করেছিল। এই যে মামলার কথা বলছে, আরে মামলা তো রাজ্য সরকার জিইয়ে রাখে। আমরা একাধিকবার দেখেছি যে রাজ্য সরকার বারবার ডেট নিয়েছে, যেটা দেওয়ার সেটা দেয়নি, এবং এরকম অনেক মামলা এরকম আছে। এই শিক্ষকদের অনেক সংগঠন আমাদের অফিসে এসেছিল, তাদের মামলাগুলো কি অবস্থায় আছে। দিনের পর দিন রাজ্য সরকারের যিনি উকিল তিনি টাইম নিয়ে গেছেন, রাজ্য সরকারের মত কি সেটা জানাননি, সেইগুলো পেন্ডিং হয়ে আছে। সেই জন্য ওই কি মামলা হয়ে আছে, মামলার জন্য আপনারা ইলেকশন করেননি, এটার দিকে একদমই যাবেন না। আপনাদের সদিচ্ছা নেই, আপনাদের সদিচ্ছা নেই। আগেও যখন আপনারা করছিলেন করতে পারেননি, সেই জন্য কার্যত বিদায়ী মেয়রের গলায়, ফিরোজ হাকিমের গলায় আক্ষেপ ঝরে পড়েছিল। সেই তালিকাটা দীর্ঘ, একেবারে মিনিমাম বেসিক যেটা রিকোয়ারমেন্ট পুরসভার সেইটা পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। সেটা পরিশুদ্ধ পানীয় জল হতে পারে, সেটা স্বচ্ছ নিকাশি ব্যবস্থা হতে পারে, আমি তারপরে এই অবৈধ নির্মাণ ইত্যাদিগুলোকে বাদ দিচ্ছি, কিন্তু বেসিক যেটা একটা কলকাতা পুরো এলাকার মধ্যে যারা পুরো কর দিচ্ছেন তাদের যেটা প্রাপ্য, সেইটা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বছরের পর বছর। এই আলোচনা করতে গেলে এই তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো আমাদের পরবর্তী প্রতিবেদন, সেটা হচ্ছে রেলের ক্ষেত্রে একটা বিপুল সম্ভাবনার কথা কিন্তু আজকে যে বৈঠক হয়ে গেল নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর, সেখানে কিন্তু সেই সম্ভাবনার কথা তুলে ধরলেন। প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি একটা নিয়োগ এই রাজ্যে হতে চলেছে। আমি দেখাবো এইখানে যে বৈঠকটা হলো, সেই বৈঠকে ঠিক কি হলো, রেলের ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনা কতটা উজ্জ্বল দেখুন। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार, किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। রাজ্যের আটকে থাকা রেল প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন তিনি। यूपीए सरकार, जिसमें पूर्वतन मुख्यमंत्री एक अच्छा रोल अदा करती थी अपना, वो सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, मात्र 4,000 करोड़। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারি কে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড।
মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই থমকে থাকা চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কেটেছে। সরকার বদলাতে রাতারাতি শুরু হয়েছে কাজ। এই প্রেক্ষাপটে চিংড়িঘাটায় মেট্রোর কাজে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার প্রসঙ্গও শোনা গেল রেলমন্ত্রীর গলায়। भाई परमिशन तो देना दूर, ये हालत थी कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষ। আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছেন। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আমলেই পশ্চিমবঙ্গে রেলের কাজে বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। পশ্চিমবঙ্গে পালাবদলের পর শনিবার নবান্নে এসে সেই অসহযোগিতাকে নিশানা করলেন বর্তমান রেলমন্ত্রী শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। মানে রবীন্দ্রনাথ বাবু মামলা করে করে প্রাক্তন তৃণমূল সরকার যে বেহাল অবস্থাটা তৈরি করে দিয়েছিল আমরা দেখেছি। মানে যে কাজ অর্থাৎ চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ যেটা 18 মাস আটকে ছিল, বিজেপি ক্ষমতায় আসার মধ্যে সেটা একেবারে 120 ঘন্টার মধ্যে সেই কাজ করে ফেললো, একদম তারও কম সময়। একদমই। আমি এটার আসবার আগে আমি একটু আগের প্রসঙ্গটায় আসছি যে এই যে একটা তো ওয়ার্ড কমিটি থাকে, মানে শুধুমাত্র রবীন্দ্রনাথ বাবুর রাজনীতির জন্য মানুষকে এইভাবে বিপদে ফেলা, একদমই একদমই। আমি ওটা আসছি ডিটেলসে। আমি তার আগে 1 মিনিট আমি বলে নিতে চাই যে কর্পোরেশনই হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার হচ্ছে ওয়ার্ড কমিটি। এই যে ওয়ার্ড কমিটি যদি ঠিকমতো অপারেট করে তাহলে বিভিন্ন স্তরের মানুষ তার সঙ্গে যুক্ত থাকে এবং তারা কোথায় কোথায় উন্নয়ন কিভাবে হবে সেইখান থেকে দেখে নিয়ে, এবং 74th অ্যামেন্ডমেন্টের এইটাই লক্ষ্য ছিল মানুষের কাছ থেকে উন্নয়নের বিষয়গুলো উঠে আসবে এবং সেটা একদম উন্নয়নের পরিকল্পনা সেইভাবে হবে। এখানে তো কোনো মানে মিউনিসিপ্যালিটিতে বিগত মানে 15 বছরের প্রথম কয়েক বছরে কোথাও হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তারপরে দীর্ঘ 10-11 বছর কোনো জায়গায় কোনো ওয়ার্ড কমিটি নেই, কোনো জায়গায় ওয়ার্ড কমিটি পিরামিড স্ট্রাকচার। হ্যাঁ, এরপরে আপনি দেখুন যে এই যে বড় কমিটিগুলোতে এই যে কাউন্সিলরগুলো পালিয়ে গেছে। সুশান্ত ঘোষ সে তো পালিয়ে গেছে, তো যে তাকে ধরবার জন্য পুলিশ ছুটছে, সে মানে চোর আগে পুলিশ পিছে, পুলিশ আগে চোর পিছে, এই করতে করতে উনি পালিয়ে গেলেন। আর মধ্যে থেকে লোকগুলো মনে 108 ওয়ার্ডের যে লোকগুলো তারা এখন অথই জলে পড়লো। তো যদি পুরসভা, আমি তো বলবো এই পুরসভাকে, এই কর্পোরেশনকে ভেঙে দেওয়া দরকার। এদেরকে কে সেবা দেবে? এদের যে সই করবার দায়িত্ব কে নেবে? সই করার দায়িত্ব নিতে হবে তো। সুতরাং এইরকম আরও অনেক কাউন্সিলর পালাবেন, আরও আগামী দিনগুলোতে আরও অনেক কাউন্সিলর পালাবেন। একটু টোকা মারলেই দেখবেন সব পালাতে শুরু করেছে। সুতরাং তাদেরকে যদি পরিষেবা দিতে হয় তাহলে এই কর্পোরেশনকে আর রাখা উচিত না, সম্পূর্ণভাবে প্রশাসক নয়, ভেঙে দিয়ে নতুন ইলেকশনে যাওয়া উচিত। এবার আমি আসছি এই যে রেলের ব্যাপারে কথায়। কি করলেন? একটা 366 মিটারের জায়গা, সেই যে জায়গাতে একটা পুলটা তৈরি করতে হাইকোর্ট তার বিরুদ্ধে গেল, সুতরাং তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। কোটি কোটি টাকা খরচ করছেন, আমরা দিয়ে পেলাম না, আর উনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। এবং যেটা মানে 15 ঘন্টা 30 ঘন্টায় সমস্যার সমাধান হয়ে যায়। আসলে উনার সম্পূর্ণভাবে মানে একটা খামখেয়ালিপনা, মানে অত্যাচার, স্বেচ্ছাচার, স্বৈরাচার, এইগুলো তার মধ্যে থেকে প্রকট হয়েছিল। এখন যদি আমরা এই সরকারের যে আমি ওটাকে ওই পার্টটাকে ফেলে রাখি, তাহলে এই যে নতুন সরকার, এইটাই তো আমরা বলেছিলাম ডবল ইঞ্জিন সরকার। সেখানে সহযোগিতা থাকবে, সহযোগিতা থাকা মানে প্রশাসনিক একটা স্টেবিলিটি থাকবে এবং বিভিন্ন প্রকল্পে অর্থ প্রদানও সুনিশ্চিত হবে। এই জায়গাটা তো ডাবল ইঞ্জিন সরকারি। কিন্তু মাথায় রাখতে হবে এই যে 1 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে,
প্রত্যেকটা প্রকল্প ওয়াইজে টাকাগুলোকে নিশ্চিত করতে হবে। কোন প্রকল্পে কত টাকা আমরা জানি না, তার জন্য কত সময় লাগছে, এইগুলো সঠিকভাবে সুনিশ্চিতভাবে লোকের সামনে না বললে আমরা কিন্তু বুঝতে পারছি না 1 লক্ষ কোটি টাকা হলো, তারপরে 5 বছর বাদে সেই 1 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে এখন যা ইনফ্লেশনের রেট। সুতরাং কত তাড়াতাড়ি এই প্রকল্পগুলোকে শেষ করতে পারবে এবং সেই প্রকল্পগুলোর টাকা কোন খাতে কত টাকা আছে সেই টাকাগুলোকে সুনিশ্চিতভাবে সমস্ত জনসাধারণের মধ্যে বলে দেওয়া, যাতে পরবর্তীকালে এটা চ্যালেঞ্জ হিসেবে না দাঁড়ায়, মানে যে 1 লক্ষ কোটি টাকা আজকে আছে সেটা 3 বছর বাদে 3 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। সুতরাং সেই চ্যালেঞ্জ যাতে না দাঁড়ায় সেই জন্য এখন থেকে মানে কোমর বেঁধে কাজে নামা ছাড়া এই উন্নয়নের দিকে পিছন দিকে না তাকিয়ে যা হয়েছে তাদেরকে নতুন করে উন্নয়নের পথে পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কাম্য ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে। বেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নয়নের যজ্ঞে কিভাবে কত দ্রুত কাজ করা যায় সেই বিষয়ে একেবারে অগ্রণী ভূমিকা অত্যন্ত দায়িত্বের সঙ্গে পালন করতে হবে। দেখুন, দ্রুতগতির প্রসঙ্গ যখন আসছে, আজকে রেলমন্ত্রী এসে বলে গেছেন যে এই রাজ্য এবারে বুলেট ট্রেন পেতে চলেছে, যেটা দিল্লি থেকে একেবারে শিলিগুড়ি পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে আরামদায়ক একটা সফর হতে চলেছে। মাত্র 6 ঘন্টার মধ্যে সেই সফর হতে চলেছে। বুলেট ট্রেনের আসবে তো নিঃসন্দেহে পড়ে, কিন্তু তার আগে বুলেট গতিতে যেভাবে একের পর এক তদন্তকারী সংস্থা, এক্ষেত্রে এনআইএ, এসটিএফ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে সন্দেশখালিতে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করলো, পুকুরের ভেতর থেকে উদ্ধার হলো। শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে এবার মিলল অস্ত্রের ভাণ্ডার। চলল শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান, মাটিতে খোঁড়াখুঁড়ি, পুকুরে তল্লাশি। এসটিএফ এর অভিযানে উদ্ধার হলো 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড গুলি। গ্রেফতার করা হলো 6 জন শেখ শাহজাহান ঘনিষ্ঠকে। শেখ শাহজাহান জেলবন্দি থাকলেও ফের সামনে চলে এলো তার শাগরেদদের কীর্তি। এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনার্থ করতে পেরেছি, এরা মেইনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। শনিবার সকাল থেকে এনআইএ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তল্লাশি শুরু করে উত্তর 24 পরগনার সন্দেশখালী থানার, মণিপুর, নেজাট থানার আকুঞ্জিপাড়া, সরবেরিয়া এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার কুমড়োখালী এলাকায়। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে শুরু হয় তল্লাশি। এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত, কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্ত ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে, কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। বাড়িতে তল্লাশির পাশাপাশি ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় পুকুরেও। উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হয়েছিল এবং সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে সেগুলোর ব্যবহার করা হয়েছিল। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে আমাদের সরকার নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে নেজাট থানার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির কাছেও চালানো হয় তল্লাশি। এই যে বাড়ির ভেতর থেকেও বেশ কিছু জিনিস সিজ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বারাসাত রেঞ্জের আইজি রয়েছেন, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন, এসটিএফ এর আইজি গৌরব শর্মা রয়েছেন। এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় কিন্তু শেখ শাহজাহানের বাড়ি ছিল। সেই শেখ শাহজাহানের বাড়ির অঞ্চল আকুঞ্জিপাড়া এলাকাতেই এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে। সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে
আমাদের কিছু আর্মস লুকানো আছে, তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইসমান খাতুন এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন তল্লাশি করে বেঙ্গল এসটিএফ। মণিপুর গ্রামের 2 তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। সূত্রের খবর, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটি আগে ইউসুফ মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দার ছিল। স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়ার কয়েক বছর আগে শেখ শাহজাহান কম দামে নির্মীয়মান বাড়িটি কিনেছিলেন। এদিন ওই নির্মীয়মান বাড়িতেও তল্লাশি চালায় এসটিএফ। বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহান। স্থানীয় বাসিন্দাদের দাবি, গরাদের আড়াল থেকে যে তিনি তার নেটওয়ার্ক সচল রেখেছেন, এই ঘটনা তারই প্রমাণ। পুলিশ সূত্রে খবর, মণিপুরের তৃণমূল নেতার পুকুর থেকে 13টি রাইফেল সহ মোট 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 10টি রাইফেল ও 8টি পিস্তল রয়েছে। ধৃত অস্ত্র কারবারিদের সঙ্গে শেখ শাহজাহানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কি কারণে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। শেখ শাহজাহানের খাসতালুক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই ধৃত শাহজাহানের শাগরেদ রমজান মোল্লা। রাতে ফের রমজানের বাড়িতে এসটিএফ এর অভিযান, অর্থাৎ এই মুহূর্তের যে তথ্য সামনে আসছে, রমজানের বাড়িতে অস্ত্র থাকতে পারে এই সন্দেহে রাতেও তল্লাশি চালাচ্ছে এসটিএফ। সন্দেশখালী কাণ্ডের পর রমজানের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এই শেখ শাহজাহান। আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, শেখ শাহজাহানের খাসতালুক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, 18টা আগ্নেয়াস্ত্র, 56 রাউন্ড কার্তুজ। এর আগে আমরা গোবরডাঙ্গায় দেখেছি, সেখানে প্রায় 700 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। মানে এত অস্ত্র, এত কার্তুজ নিশ্চয়ই জন্মদিনের পার্টির জন্য মজুত করা ছিল না। দেখুন, শাহজাহানের সম্পর্কে যেটা বলছেন সন্দেশকারী, তার সাথে আমি আরও একটা অ্যাড করি। সেটা হচ্ছে গিয়ে কামাল গাজী কুমিরখালী বলে যেখানে এসটিএফ আজকে উদ্ধার করেছে কোথায় 21টি আর্মস অ্যামুনেশন। ভাবুন, 21টি যা আর্মস অ্যামুনেশন পাওয়া যাচ্ছে, একটা রাজ্য, একটা দেশকে জয় করা যায়। শুনুন, আজকে গত 4 তারিখে আমি পুরুলিয়া গিয়েছিলাম, ওখান থেকে ফিরলাম। আজকে এই যে ট্রেনে যাতায়াতের মাঝে মানুষ কিন্তু ডান দিকে বা দিকে দৃশ্য দেখছে না, চিৎকার করে বলছে এই অমুক এক্সএমএলএ বাড়ি থেকে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, সেই আর্মস পাওয়া গেছে, চিৎকার করছে। আপনি আমাকে বলুন, আজকে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আমরা এই যে মানুষ যেটা বলতে চাচ্ছি যে টালিগঞ্জের ওখান থেকে আজকে স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, এই 94 ওয়ার্ডেই দেখুন আজকে ওখানে আমার খুব ভালো লেগেছে, টালিগঞ্জ মন্ডল ওয়ার্ড থেকে এই যে মাছ ভাত উৎসবটা এই ছেলেগুলোই তো করছে। পুরুলিয়া তো দেখলাম যে মাছ ভাত উৎসব শুরু হয়েছে, এই ছেলেগুলোই করছে, এই মেয়েগুলোই করছে। আজকে আপনাদের এই কথা কেন বলছি জানেন? কারণ হচ্ছে গিয়ে যে আমরা আর্মস অ্যামুনেশন নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। ম্যাডাম, আপনি মনে করে থাকুন যে ওখানে ডিজি গিয়েছিল, আজকে এই শওকতের ওখানে কিন্তু আজকে রেড হয়েছিল, তারা কেন আজ পর্যন্ত এটা রিকভারি করতে পারেনি? সেই সময় যদি এত বড় ফল্ট হয়ে থাকে, তখনকার এসপি এবং তখনকার ডিআইবি ফেলিউর হয়েছে, তাহলে তাদের এগেইনস্টে কেন অ্যাকশন হবে না? আমার এটা বক্তব্য যে আজকে যে এসটিএফ করছে, তখন এসটিএফ ছিল কনসিস্টিং 7%, 8% করে এসটিএফ করেছে, তাদের ফল্ট যদি হয়ে থাকে, আজকে মানুষের যেভাবে মৃত্যু হয়েছে, দিনের পর দিন মানুষের মৃত্যু হয়েছে। আজকে আপনি আমাকে বলুন, ভারত স্বাধীনতা হওয়ার পরে এখন পর্যন্ত 8 জন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। এই প্রেজেন্ট মুখ্যমন্ত্রী যেভাবে আজকে উল্কাল পেগেছে কাজ করছেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, একমাত্র সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে স্বচ্ছতার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য ওয়াংচু আজকে কমিশন তৈরি করেছিল, নিজের মন্ত্রীকে পড়ছিল। আজকে আমাদের বিগত মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে, একটা পুলিশ মন্ত্রী, চতুর্দিকে যেভাবে নাকি আজকে আলোচনা হচ্ছে, যেভাবে আজকে তির্যক মন্তব্য হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের তো খুব খারাপ লাগে। আসাম থেকে একজন এসেছিলেন, যেভাবে আজকে বলছেন ওখানে এই অনুষ্ঠানটায়, আমাদের লজ্জা লাগে না? আমরা পশ্চিমবঙ্গ, আমরা একসময় পুলিশের চাকরি করেছি। আপনি বলুন যে আজকে পুলিশ মন্ত্রী, আমি আবার আপনাদের বলছি যে এসটিএফ বলুন, আজকে কেন্দ্রীয় সংস্থা বলুন, ওখানে বারবার গেছে। শেষ করছি একটা কথা বলে, এই শওকত আলী 2022 সালে একজনকে অ্যারেস্ট করেছিল বলে এসডিপিও, আপনি কি জানেন? শওকতের ক্লোজ থাকার জন্য ইনস্ট্যান্টলি সেই এসডিপিওকে আজকে বদলি করে দেওয়া হয়েছিল এবং পুলিশ মন্ত্রী বদলি করেছিল। শেষ করছি আরেকটা কথা বলে, এই শওকতের বিরুদ্ধে আপনারা আজকে আলোচনা করছেন, তাকে সিকিউরিটি গার্ড জেড ক্যাটাগরি কে দিয়েছে? আপনি দিয়েছেন না আমি দিয়েছি? কে ফরওয়ার্ড করেছে তার নাম? এরকম একটা ক্রিমিনাল কেসকে দিয়ে কনসিস্টিং 27 সিকিউরিটি পোস্ট সে আজকে ঘুরে বেড়াচ্ছে, মানুষে আজকে 8খানা থানা করেছে।
আপনি আমাকে বলছেন আজকে অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ বেশ, থেকে হ্যাঁ। যেভাবে আমি পুলিশ বলছি, হ্যাঁ, মন্ত্রী ঠিকই, মানে আজকে- দক্ষিণ 24 পরগনায় যদি থেকে থাকেন শওকত মোল্লা, উত্তর 24 পরগনায় ছিলেন শেখ শাহজাহান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তৎকালীন ডিজিপির কথা বারে বারে বরিন্দম দা বলছিলেন, যখন তৎকালীন ডিজি ছিলেন তখন তিনি তো এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। আপনাদের মনে থাকবে যে সেই সময় ডিজি একেবারে সন্দেশখালিতে গিয়ে রাত্রে স্টে পর্যন্ত করেছিলেন। এখন কিন্তু তারপরেও খোঁজ পাওয়া যায়নি, অথচ ধারে কাছে যেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বললো যে সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে, পরদিনই ওই সন্দেশখালি থেকে কিছুটা দূরে মিনাকা থেকে শেখ শাহজাহানকে খোঁজ পাওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অর্ক নাগের কাছে এইটা, যে পরিমাণে অস্ত্র মজুত করা ছিল, যে পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হচ্ছে, আমি বলছি 4 তারিখের পর যদি ফল অন্যরকম হতো, এইগুলো দিয়ে কি বিজয় মিছিল বের করতো নাকি তৃণমূল? দেখুন, এই বেআইনি অস্ত্র এটাকে জাস্টিফাই করা বা অ্যাকসেপ্ট করা বা কোনো রকম কোনো বক্তব্য রাখারই প্রয়োজনীয়তা নেই। পুলিশ যদি এটা বার করেছে এটাকে অ্যাবসলিউটলি সাধুবাদ জানাতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। এবং এটা যদি আলটিমেটলি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এটা যদি আলটিমেটলি সেটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে যেন এটা একটা কমপ্লিশনের দিকে যায়, শুধু একটা মিডিয়া ট্রায়ালে থেকে না যায়। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই অস্ত্রগুলো রাখা ছিল কি কারণে? শুনুন, সেটার উত্তর দেওয়া তো আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। এই প্রশ্নটাই আমার মনে হয় ইজ নট দি রাইট ফ্রেম অফ কোয়েশ্চেন। কেন অস্ত্র রেখেছিল প্রশ্ন যদি অস্বস্তিকর হয় না, তখন সেই প্রশ্নটা অনুপযুক্ত বলে মনে হয়। মানে আপনি বলতে চাইছেন 4 তারিখের পরে অমুক মিডিয়া চ্যানেল কি স্ট্যান্ড নিত, এখন কি স্ট্যান্ড? তৃণমূল কংগ্রেসের কোনো মিডিয়া চ্যানেল নয়, সেই একটা সেম পয়েন্ট। এটা তো তৃণমূল কংগ্রেসের অফিস থেকে পাওয়া যায়নি, পার্টিকুলারলি কোনো শেখ শাহজাহান কি ছিল আমি মনে করি দিই। আমি নিশ্চিত যে অর্ক কুমার নাগের এই স্মৃতিগুলো একেবারে বিস্তৃত হয়ে যায়নি। এই শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? স্পষ্ট বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই শেখ শাহজাহানকে যখন সাসপেন্ড করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে আমাদের তাড়াহুড়ো হয়েছে, আরেকটু যাচাই করে নেওয়া উচিত ছিল। এগুলো অর্ক ভুলে গেলে চলবে নাকি? না, সিবিআই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করেনি কেন? এত বছর যখন শাহজাহান জেলে ছিল, সিবিআই এর কাস্টাডিতে ছিল, ট্রায়াল করে কমেন্ট। আরে আমি বুঝতে পারছি না, সিবিআই এর কাছে ইনভেস্টিগেশন, রাজ্য পুলিশ ট্রায়ালটা শুরু করে দেবে? মানে সিবিআই এর কথা বলে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন কিন্তু বিজেপিও বারবার তুলেছে, এখানেও আমরা সিবিআই এর তদন্ত সেটা নিয়েও প্রশ্ন তুলেছি, তবে রাজ্য পুলিশ খুঁজে পাবে না। আমি শুধু প্রণয়ের কাছে যাওয়ার আগে আমার এই প্রশ্নটা আমরা সেদিনও করেছিলাম, আজকে আবার করছি। দেখুন, দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বলল যে সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে, পরের দিন সিবিআই ধরার আগে পুলিশ ধরে ফেললো। আচ্ছা, এবার থামুন একটু, এবার থামুন, ঠিক আছে থামুন। দেখুন, মমতা ব্যানার্জি যেমন হেরে যাওয়ার পরেও আমি হারিনি, পদত্যাগ করব না যে অবস্থা ছিল, এই মৃত তৃণমূল মুখপাত্রদেরও সেই একই অবস্থা, কোনো যুক্তি নেই, কিন্তু চিৎকার করে যাব। দেখুন এই খাগড়াঘাট, এক মিনিট না, সিবিআই করেনি। আপনি যখন বলেছেন চুপ করে থাকুন, আপনি আগে আপনি কথা শুনুন, আপনাকে এই জনগণের কথা শুনুন, স্টুডিওতে শুনুন। এই ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের জন্য ডিম ছুটছে, আপনাদের এই ঔদ্ধত্যের জন্য ডিম ছুটছে। আপনাকে যাতে ডিম না ছুড়ে স্টুডিওতে বসে কথা শুনুন, স্টুডিওতে বসে কথা শুনুন। আপনার সময় আমি বলিনি, আপনার সময় আমি বলিনি ডিস্টার্ব করবেন না, কথা শুনুন। তখন তো ডিস্টার্ব করেননি, তুমি যখন বলেছো শুনতে বসুন তো দপনের কথা। দেখুন, খাগড়াঘাট বিস্ফোরণ থেকে শুরু করে গত 15 বছরে মমতা ব্যানার্জির শাসনে একাধিক বিস্ফোরণ ঘটেছে। খাগড়াঘাট বিস্ফোরণে কি বলা হয়েছিল? প্রেসার কুকার বাস্ট করেছে। কোথায় ঘটেছিল? তৃণমূল পার্টি অফিসের উপরতলায়। এবং তারপরে সেই খাগড়াঘাট বিস্ফোরণের সাথে জিহাদি শক্তি যুক্ত আছে এবং সেখানকার এসপি সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল একাধিকবার। এবং তারপরে কি হলো? এনআইএ তদন্ত করতে গেছে। এনআইএ যখন তদন্ত করতে গেছে, সেখানে মহিলারা ঘিরে ধরেছে এনআইএ অফিসারদেরকে। এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন? মা বোনেরা আপনারা হাতাখুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এইটা মুখ্যমন্ত্রীর কথা? যে রাজ্যের মুখ্যমন্ত্রী এনআইএ তদন্ত যারা করতে গেছে তাদেরকে আক্রমণ করতে উৎসাহিত করে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী খাগড়াঘাট বিস্ফোরণের মতো ঘটনাকে প্রেসার কুকার বাস বলে চালাতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে তার ডিজিপি বা তার অধীনে যে সমস্ত পুলিশ অফিসাররা আছেন তারা কতটা মেরুদণ্ড সোজা রেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন, তার প্রকৃত দোষীদেরকে অ্যারেস্ট করবেন, যথেষ্ট সন্দেহ আছে। খাগড়াঘাটের ব্যাপারটা আমি একটু বলে দিই। তানিয়া পারভীন আজকে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, তাহলে আজকে 19 জনে কনভিকশন হতো না। এনআইএ করেছিল বলে আজকে 19 জনে কনভিকশন হয়েছে। আপনারা আজকে বলছেন ওই খাগড়াগড়ের ইস্যুতে আমরা জানতে পারলাম
যে লস্করি তৈবা এবং বাংলাদেশে JMU কিভাবে আজকে লিঙ্ক হয়ে এই পশ্চিম বাংলাকে আজকে সন্ত্রাসবাদের করিডোর হিসাবে আজকে সৃষ্টি করেছিল। এই খাগড়াগড় যদি আজকে NIA যদি তদন্ত না করতো তাহলে কিন্তু আমরা এটা জানতেই পারতাম না। অর্থাৎ থ্যাংক জানাই NIA কে। কিন্তু আপনাকে আরেকটা কথা বলছি যেটা আমার বলা হয়নি, আপনি বলুন তো শওকত মোল্লা আজকে যে প্রপার্টিগুলো করেছে, নদী বাঁধ যেটা করেছে, এটা আমার ন্যাশনাল প্রপার্টি, জাতীয় প্রপার্টি, সেটা আজকে কি করে শত শত বিঘা নিল, কি করে আজকে গভর্নমেন্ট আজকে চুপ করে বসে থাকলো। আপনি শেষ করছি এই কথা বলে যে আপনি আমাকে বলুন 94 ওয়ার্ডে এই যে সন্দীপ নন্দী মজুমদার বলে একজন কাউন্সিলর আছে, তার সহচর হচ্ছে কি আরেকজন, সেটা হচ্ছে কি শম্ভু অধিকারী। আপনারা কি জানেন যে তারা কিভাবে টালিগঞ্জে সন্ত্রাস? একদম অরিন্দম বাবু শওকত মোল্লার কথা বলছিলেন। শওকত মোল্লা অর্থাৎ দুদিনের লুকোচুরির পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হলো, আর শনিবার দিনভর কখনো NIA দপ্তরের সামনে, কখনো আদালত চত্বরে শওকত মোল্লাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান, ডিজে বাজিয়ে চলল মাছ চোর গান, মাছ ডিম হাতে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের বাসিন্দারা। দেখুন। ডিজে বাজিয়ে নাচ, হাতে ডিম মাছ, সেই সঙ্গে দফায় দফায় চোর স্লোগান। NIA দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা NIA-র বিশেষ আদালত, দিনভর ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার গ্রেফতার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। রাতে তাকে NIA দপ্তরে রাখা হয়। শনিবার সকালে নিউ টাউনে NIA দপ্তরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারুর হাতে ছিল ডিম, কারুর হাতে ছিল মাছ, সঙ্গে ডিজেতে বাজানো হয় মাছ চোর গান। মাচ্চোর মাচ্চোর বলে কিন্তু এখানে ভাঙড়ের বাসিন্দারা তারা একত্রিত হয়ে এভাবেই গান গাইছেন এবং তারা সাথে সাউন্ড সিস্টেমও নিয়ে এসছেন। হাতে কিন্তু অনেকের হাতেই কিন্তু মাছ রয়েছে এবং হাতে ডিমও পর্যন্ত রয়েছে, ডিম মাছ নিয়ে কিন্তু তারা চলে এসেছেন। ওই মাছগুলোকে তো ওরা মাছ খেতে পারবে না, তাকে তো চুরি করে খেতে, ওই জন্য আমরা পয়সা দিয়ে কিনেও একটু মাছ খাওয়াতে। ডিম মাছ শওকত মোল্লা মানে ক্যানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে, তো আজকে সেই সূত্রে শওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হলো সেটা কোথা থেকে হলো। NIA-র বিশেষ আদালতে শওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী বা যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত তারা কিন্তু এখানে এসেছেন। হাজার হাজার মানুষদেরকে এই শওকত মোল্লা আর খুন করেছিল, ঘরবাড়ি লুটপাট করেছিল। 2021 সালে JCB মেশিন দিয়ে তালিবানি কায়দায় এই শওকত মোল্লা লুট করেছে, ঘরবাড়ি লুটপাট করে নিয়েছে, কিচ্ছু রাখেনি, আমাদের সব শেষ করে দিয়েছে এই শওকত মোল্লা, হোসেন শেখ, এরাই আমাদের সব শেষ করে দিয়েছে। এদিকে নিউ টাউনে বিক্ষোভ পরিস্থিতির কারণে NIA দপ্তরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা NIA দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন, কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। NIA দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শওকত মোল্লাকে, সেখানেও তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এরপর ব্যাংশাল আদালতে NIA-র স্পেশাল কোর্টে ঢোকানোর সময় চোর স্লোগানের পাশাপাশি শওকত মোল্লাকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। এদিন আদালতে শওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী বলেন, শওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্ত নন, তিনি ঘটনাস্থলে বা তার আশপাশে ছিলেন না, ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন, তাহলে তিনি কিভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? At the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a J+ security. যে এই J+ সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে একটু কনসিডার করে দেখতে। জামিনের বিরোধিতা করে NIA-র আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, তিনি অত্যন্ত প্রভাবশালী, তাকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে।
যে সিডিআর আছে সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার, তো ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমাদের ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। শওকত মোল্লার গ্রেফতারির পর ক্যানিংয়ে মিষ্টি বিলি করেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। দেখুন, শওকত মোল্লাকে যদি মাছচোর বলা হয়, তার কৃতিত্বকে কি খাটো করে দেখানো হয় না? স্থানীয় বাসিন্দারা বলছেন যে আস্ত মাতলা নদীকে যিনি চুরি করে নিয়েছেন, মানে যার তকমা নদীচোর হওয়া উচিত, তাকে মাছচোর বলা কি তার কৃতিত্বের সঙ্গে আমি বলছি সাযুজ্যপূর্ণ কি আদৌ? এটা কি তাকে অপমান করা হচ্ছে না? এত মহান কাজ করেছেন তিনি। কিন্তু আমি আরো সিরিয়াস নোটে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো, যে শওকত মোল্লাকে আজকে এনআইএ গ্রেফতার করতে পারছে, এত ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুলিশ কেন গ্রেফতার করতে পারেনি এতদিন? যে শওকত মোল্লাকে নির্বাচনী প্রচারে গিয়ে নিজের ডান হাত বলেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা শুধু তাই নয়, একেবারে বাঘের বাচ্চা পর্যন্ত বলেছেন যখন সিবিআই তলব করেছিল, জেড ক্যাটেগরি সিকিউরিটি তাকে দিয়েছেন। আমি বলছি, এহেন শওকত মোল্লাকে কার ঘাড়ে, কটা পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে তাকে ছোবে পর্যন্ত? শুভজিৎ, মানে এত খারাপ পশ্চিমবাংলাটা হয়ে গেছিল, মানে যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক খারাপ হয়েছিল। আজকে কিন্তু 4 তারিখের পরে পশ্চিমবাংলার সরকার আর 4 তারিখের আগে যে তৃণমূল পরিচালিত সরকার, তার মধ্যে একটা স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। 4 তারিখে যে পুলিশ আইন শৃঙ্খলার প্রশ্নে যাদেরকে ধরতে পারে, অস্ত্র আজকে শাহজাহানের এলাকায় অস্ত্র উদ্ধার করা হচ্ছে, আজকে যেভাবে বিভিন্ন অঞ্চলে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে তোলা হচ্ছে, আজকে ন্যায় বিচারের প্রশ্নে যেভাবে মানুষ বঞ্চিত হয়েছিল, সেটা টালিগঞ্জ পাড়া হতে পারে, সেটা পঞ্চায়েত এলাকা হতে পারে, পৌরসভা এলাকা হতে পারে, যেভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার সদিচ্ছার পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু 4 তারিখের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি বা দিতে চাননি। তার কারণটা হলো তৃণমূল কংগ্রেস ধরেই নিয়েছিল যে এই শাহজাহানদের মাধ্যমে, এই শওকত মোল্লাদের মাধ্যমে, এই জাহাঙ্গীরদের মাধ্যমে তিনি অপরাজেয় থাকবেন। তিনি এই দুর্বৃত্তদেরকে ব্যবহার করে তিনি নির্বাচনী রাজনীতির বৈতরণী পার হতে পারবেন। তিনি যে কোনো ধরনের স্থানীয় স্তরে নিয়ন্ত্রণ, শোষণ জারি রাখতে পারবেন, টাকা তোলা জারি রাখতে পারবেন। ফলে আজকে যে শওকত মোল্লাকে তুমি দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যাকে বলছিলেন যে তুই তো বোম বাঁধিস, তারপরেও তার ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই শওকত মোল্লাই হলো তার শাসন ব্যবস্থার প্রতীক। এই শাহজাহানই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থার প্রতীক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্বৃত্তায়ন করেছিলেন পুরো রাজনীতিকে এবং প্রশাসনিক ব্যবস্থাকে, এবং সেখানে পুলিশ প্রশাসনও একটা বড় অংশ এর মধ্যে যুক্ত ছিল, ফলে সেই সময় এই দুর্বৃত্ত রাজ কিন্তু কায়েম ছিল, কোনো মানে সদিচ্ছা না থাকার জন্য একেবারে মানে অবিচল ছিল এই দুর্বৃত্তায়ন। আজকে 4 তারিখের পরে তুমি দেখো প্রশাসন, রাজনীতির সদিচ্ছা যদি দেখানো যায় তাহলে যে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। শুভেন্দু অধিকারী সরকার তো অন্তত 1 মাসের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স পরিষ্কার বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দৃষ্টিভঙ্গি কি ছিল আর আজকের সরকারের দৃষ্টিভঙ্গি কি হলো। আজকে সরকার তো জিরো টলারেন্স অবস্থান নিচ্ছে। পরিষ্কার তৃণমূল কংগ্রেসের শাসনকালে যারা দুর্বৃত্ত ছিল, সে যে দলেরই দুর্বৃত্ত হোক, তাদেরকে পরিষ্কার আইনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এবং আজকে এনআইএ কোথাও রাজ্য পুলিশ তারা কিন্তু, এবং কোথাও এসআইটি, তারা কিন্তু উদ্যোগ নিয়ে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদেরকে ধরছে। এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদের মাথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কারণ দিনের পর দিন যখন আমরা স্টুডিওতে এই শওকত মোল্লার অত্যাচার নিয়ে কথা বলেছি, তোলাবাজি নিয়ে কথা বলেছি, বোমাবাজি নিয়ে কথা বলেছি, ভোট লুট নিয়ে কথা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন না, উৎসাহিত করেছেন। এমনকি এইবারে নির্বাচনে গিয়েও তিনি বলেছেন যে শওকতের থেকে নিরাপত্তা ওরা নিয়ে যাচ্ছে, আমি আমার সিকিউরিটি দিয়ে দিচ্ছি। তার মানে কি, শওকতের উপর কতটা, শওকত মোল্লার উপর কতটা নির্ভরশীল ছিলেন, জাহাঙ্গীরদের উপর কতটা তিনি নির্ভরশীল ছিলেন, যে সাধারণ মানুষের থেকে সরে গিয়ে দুর্বৃত্তদের মাধ্যমে রাজ্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এইটা বলেছেন যে ভাঙড়ে 6টা থানা আমি করেছি, শওকত মোল্লা করতে বলেছিল বলে।
একেবারে আমি সেই কারণে বলছি যে দুর্বৃত্তদের মাধ্যমে তিনি চাইছিলেন শাসন ব্যবস্থাটাকে কায়েম রাখতে। আজকে কিন্তু আমরা খুব খুশি। আমরা একই সাথে প্রশ্নটাও রাখতে চাই যে যারা বিতব্রত নেতৃত্বে যে গ্রুপটা তৈরি হলো, বিধানসভায় আলাদা গ্রুপ তৈরি হলো, যারা মূল তৃণমূল বলে দাবি করছে, আমরা আশা করব তারা যত প্রভাবশালী হোক, শুভেন্দু অধিকারী প্রশাসন তাদের বিরুদ্ধেও কিন্তু সমান ব্যবস্থা নিবে। পূর্ব কলকাতা তোমাদের স্টুডিও যেখানে, সেখানে একটার পর একটা জলার জমি বুঝে যে বিধায়ক, যে নেতারা এই সমস্ত জলার জমিগুলোকে বুঝে বেআইনি বাড়ি নির্মাণ করেছেন, তাদেরকেও বেশ বেশ আমি বিশ্বনাথ আপনাকে একটু থামাচ্ছি, এই জায়গা থেকে একটু অর্কর কাছে যাবো। অর্ক, কিছুক্ষণ আগে বিএনএস নিয়ে কথা বলছিলে, বিএনএস কার্যকর হয়েছে কি হয়নি তা নিয়ে তুমি কথা বলছিলে, বক্তব্য রাখছিলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে শওকত মোল্লাকে বলেছিলেন যে তুই তো বোমা বাঁধিস। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন শওকত মোল্লা বোমা বাঁধে, তোলাবাজি করে, তাহলে আগে থেকে ব্যবস্থা নেয়নি কেন? শুনুন, আজকে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে কি মামলা? একটা এনআইএ মামলায়। সেই এনআইএ মামলার এফআইআর 4 মে আগে হয়েছে, তো পুরনো মামলা। এনআইএ গ্রেপ্তার করেছে, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেনি, রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই এই গ্রেপ্তার করার পিছনে। তো যদি এনআইএ কাউকে গ্রেপ্তার করবেই, অপেক্ষা করছিল কেন? 4 মে পর্যন্তই অপেক্ষা করছিল কেন? আগে গ্রেপ্তার করতো। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার নীতি তো পুলিশ মন্ত্রী, আর প্রশাসনিক বৈঠকে ডেকে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই শওকত মোল্লাকে বলেছেন তুই বোমা বাঁধিস। না না, ভেরি স্পেসিফিক অর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি থেকে থাকে, জেনে থাকেন যে তিনি বোমা বাঁধেন শওকত মোল্লা, সেখানে দাঁড়িয়ে তাকে গ্রেফতার করানো উচিত ছিল। আপনাকে পরিষ্কার কথাটা বলছি, মমতা কোনো মুখ্যমন্ত্রী তো কাউকে ডিরেক্টলি কোনো জায়গায় গ্রেফতার করার কথা নয়, চৌধুরীকে একটা মামলার মধ্যে দিয়ে গ্রেফতার করানোর কথা। আজকে যদি এনআইএ একটা মামলা রুজু করে থাকে, ইনভেস্টিগেট করে থাকে, সেটা বিফোর 4 মে করেছে, তো তাহলে তাকে অ্যারেস্ট করেনি কেন? আইনের বিষয় আমার থেকে অনেক ভালো জানবেন, কিন্তু আমি বলছি যেটা বলছিলেন অর্ক, যে মুখ্যমন্ত্রী কাউকে দাঁড়িয়ে গ্রেফতার করাতে পারেন না, সারের দাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিলাদিত্য চৌধুরী, ভুলে যাচ্ছে অর্ক যে ওখানে দাঁড়িয়ে গ্রেফতার করানো হয়েছিল। এবার একটু বলতে দিন। দেখুন, রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই যেদিন নোটিশ সার্ভ করতে এসেছিলেন, সেদিন সেইখানকার থানার তারা সিবিআইয়ের অফিসারদের ঘিরে ধরেছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন এবং সেদিন এই এবিপি স্টুডিওতে প্রোগ্রাম চলছিল, 4 ঘন্টা প্রোগ্রাম চলেছিল, তখন মমতা ব্যানার্জি ধর্নায় বসছিলেন শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভার ভিতরে। সে মুখ্যমন্ত্রী বলছে ওকে টার্গেট করা হয়েছে। এই যে বড় বড় কথা বলছে না, এনআইএ কেন গ্রেপ্তার করেনি? সিবিআই নোটিশ সার্ভ করতে গেলে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে যান, লোকাল থানা যদি সিবিআই অফিসারদেরকে ঘিরে ধরে, এনআইএ অফিসারদেরকে যদি গ্রামবাসীরা ধরে রাখে, মুখ্যমন্ত্রী যদি বলে হাতাখুন্তি নিয়ে আক্রমণ করবেন, এসব বড় বড় কথা আপনাদের আপনারা অপেক্ষা করুন। কিন্তু মানুষ উত্তর দিয়েছে, তাই জন্য একের পর এক কুকীর্তি সামনে চলে আসছে তৃণমূল নেতাদের। শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, আর শওকত মোল্লার ছেলের কোন কীর্তি এবার সামনে আসলো দেখুন। জায়গাগুলো হচ্ছে নদী ভরাটি চর। নদী চুরি, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালীতে রয়েছে শওকতের ছেলে ইমরান মোল্লার সুবিশাল ক্যাফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে এবার শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হলো। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। এটা বন্ধ করা হোক, বেআইনি। বহুদিন, মানে আজ থেকে ধরুন 25 বছর আগে থেকে এই চর পড়েছিল। শওকত মোল্লার ওয়াইফ এবং তার সঙ্গপাঙ্গ, তারা সবাই মিলে এই রোডের পাশে সেখানে যত জায়গা ছিল সেই জায়গাগুলোকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা 7 লাখ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে, যা সম্পূর্ণভাবে অবৈধ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় এনআইএ টিম। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে বেআইনিভাবে। প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি। এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা। অভিযোগ, নদীর চরের উপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
আমরা বাড়ি দিয়েছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম। ও তখন রাতে আমাদের বোম বন্দুকের ভয় দেখায় যে রাতে বাড়িতে বোম পড়বে এই বলে, ওই জন্য আর আমরা প্রশাসনের কাছে আর বারবার যাই না, ভয় করি। এখনো দাপট চালাচ্ছে, কাল রাত থেকে অনেক বোম বন্দুক নিয়ে ওইদিকে লোকের খুব ভয়ভীত দেখিয়েছে, লোক এখনো খুব আতঙ্কে। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। সাধারণ মানুষের যে জায়গা, সেই জায়গাগুলো কেড়ে নেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কখনো কেস, কখনো বন্দুকবাজি, এই সমস্ত ব্যবস্থাও তারা করেছে। বাবা গ্রেফতার, এরই মধ্যে ছেলের কাছে পৌঁছলো নোটিশ। শান্তনু নস্কর, রঞ্জিত হালদার, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সরকারি জমি জবরদখল করে সেখানে বেআইনি নির্মাণ হয়েছে, যে কারণে তাকে হাজিরা দিতে হবে, এই মর্মে একটা নোটিশ এলো। আপনি ভাবুন, এইভাবে নোটিশটাকে ধরে জাস্ট দু টুকরো করে ফেলে দিলেন। শুধু তাই নয়, একেবারে যারা প্রতিবাদ করেছেন তাদের হুমকি পর্যন্ত দেওয়া হলো। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, ঔদ্ধত্যটা কোন জায়গায় পৌঁছতে পারে আপনি একবার ভাবুন। এই শওকত মোল্লা তো একটা সময় আইন প্রণেতা ছিলেন, তার ছেলের এই ঔদ্ধত্য প্রমাণ করে যে আইন কানুনের প্রতি তাদের কতটা সম্মান। না, এই উদ্ধত্ত তো এটাই তো উনি অভ্যস্ত। তার কারণ যার মাথার উপর পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত আছে, সে তো জানেই যে আমি যা খুশি করি, দিনের বেলায় যদি আমি কাউকে খুনও করি, কেউ কিছু করতে পারবে না। কে যাবে? ওই তো বললো যে আমরা একবার গেছিলাম প্রশাসনের কাছে, তারপরে আমাদের বললো যে বোমা মেরে উড়িয়ে দেবো, আমরা আর তারপর থেকে আর প্রশাসনের কাছে যাইনি। প্রশাসন অসহায়, কারণ মুখ্যমন্ত্রী যদি বলেন, আসলে এটা প্রশাসন, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিও নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে দুর্বৃত্ত রাজনীতি, দুর্বৃত্ত নিয়ন্ত্রিত রাজনীতি, যেখানে মাথার উপর দুর্বৃত্তরা বসে আছেন, একদম ক্রিমিনালসরা মাথার উপর বসে আছেন এবং তারাই রাজনীতিটাকে কন্ট্রোল করছেন। সাধারণ মানুষ কি করবে? সুতরাং তাদের যা আজকে যে অভ্যেস, এই ঔদ্ধত্য তো তখন থেকে এসছে। তারা দেখেই নিয়েছে যে এরা সাধারণ মানুষ, এদের লাথি মারি, জুতো মারি, যা খুশি মারি, এদের কিছু করবার ক্ষমতা, এদের মেরে ফেললেও এরা কিছু করতে পারবে না। নাহলে একটা নদীর চর, 40 বিঘে নদীর চর, নদীটাকে বুঝিয়ে দিয়ে সেখানে একটা ক্যাফে করে দিল। এ কি মামার বাড়ির আবদার নাকি? যা খুশি তাই করেছে। এই সরকারটা না গেলে না লোকে বুঝতে পারতো না যে কত দূর নোংরা গন্ধ সমস্ত জায়গা থেকে বেরোচ্ছে, পচিয়ে গেছে, গোটা দেশটাকে, রাজ্যটাকে পচিয়ে দিয়ে গেছে। এখন এই পচা গন্ধগুলো দূর করতে করতে উন্নয়নের কাজ মাথায় থাকবে। এই আগে তো এটাকে ভাঙতে হবে, এটাকে ভেঙে এই যে বলছে যে এই গোটা জায়গাটাকে, নদীর চরটাকে আগে ফেরাতে হবে। এখন এটা তো শুধু শওকত মোল্লার দেখা যাচ্ছে, শওকত মোল্লার মতো কত মোল্লা যে চতুর্দিকে আছে, কত দাস সাহায্যে ঘুরে বেড়াচ্ছে, কত ভট্টাচার্য ব্যানার্জি যে ঘুরে বেড়াচ্ছে, সেইটাও তো দেখতে হবে। সুতরাং এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আজকে যেটা দেখা যাচ্ছে, বরফের চূড়োটুকু, হিমশৈলের চূড়োটুকু দেখা যাচ্ছে। এই হিমশৈলটা জলের তলায় আছে, এটাকে উদ্ধার করে এই প্রত্যেকটা লোককে আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। বস্তুতপক্ষে আইনি প্রক্রিয়া কিন্তু খুব দীর্ঘ প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে অনেক দিন সময় লাগে। কিন্তু যদি এরা হাত ছেড়ে বেরিয়ে যায়, এই শওকত মোল্লা যদি হাত ছেড়ে বেরিয়ে যায়, বা জাহাঙ্গীর খান বা শাহজাহান যদি হাত ছেড়ে বেরিয়ে যায়, তাহলে এরা যা অত্যাচার করতে শুরু করবে গোটা চত্বরে, এবং তখন এরা যা এই সরকারকে ধয়ের মাত্রা হিসেবে দেখবে, সেটা কিন্তু কোনোভাবে তুলনা করা যাচ্ছে না, কোনোভাবে বোঝা যাচ্ছে না। সুতরাং আইনি প্রক্রিয়াকে খুব ভালোভাবে, দৃঢ়ভাবে কিভাবে সংবদ্ধ করা যায়, তার জন্য কত বড় বড় আইনজীবীকে নিয়ে আসা যায় এবং কত ভালোভাবে এর এভিডেন্সকে সাজানো যায়, সেই ব্যাপারে এই রাজ্য সরকারকে তৎপর হতে হবে। কারণ একটা দুটো নয়, 1,500, 2,000, 5,000, 10,000 একদম রাজ্যে সেই পালাবদলের পর একের পর এক তৃণমূলের যারা পদাধিকারী রয়েছেন তারা গ্রেপ্তার হচ্ছেন। দেখুন, মানুষের কথা বলে একেবারে তৃণমূলের নিচু স্তর থেকে ওপর মহল পর্যন্ত প্রত্যেকে নিজেদের প্রভাব প্রতিপত্তি কিভাবে বাড়িয়ে গেছে তা তো একের পর এক নিদর্শন রয়েছে। এবার সরকারি জমির জবরদখলের অভিযোগ উঠল আরেক সুরুচি সংঘ ক্লাবের বিরুদ্ধে। এলআইসির তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়। দেখুন, সুরুচি সংঘের বিরুদ্ধে এবার উঠল এলআইসির জমি দখলের অভিযোগ। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করল এলআইসি।
অভিযোগটা হচ্ছে এই যে জায়গায় সুরুচি সংঘ যে দুর্গাপুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর এবং সুরুচি সংঘ ক্লাব এর বিরুদ্ধে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা হচ্ছে এই জায়গাটা দখল করে রেখেছে এবং জায়গাটা হচ্ছে এলআইসির জায়গা বলে তারা দাবি করলেন এবং এই যে জায়গা এটা হচ্ছে প্রায় 21 কাঠার ওপর জায়গা এবং এলআইসির তরফ থেকে তারা যে বিষয়টা জানালেন যে এর আগে তারা একাধিকবার চেষ্টা করেছিলেন তাদের যে জায়গা সেই জায়গা নেওয়ার জন্য, কিন্তু রীতিমতো জবরদখল করে রাখা হয়েছিল, এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের যে জায়গা সেই জায়গা ফেরত পায়নি। সরকারি প্রপার্টি আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। তাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। একসময় টালিগঞ্জে ছিল এই বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য। তাদের অঙ্গুলি হেলন ছাড়া কার্যত পাতাও নড়ত না। তারা কতটা প্রভাবশালী ছিলেন তা বোঝা যায় এলআইসির অভিযোগ থেকেই। আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি, এবার ডেফিনেটলি আমরা সেটা আমাদের এন্ট্রি ছিল না। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে। এলআইসির তরফ থেকে অবশেষে একটা চিঠি দেওয়া হয়েছে যে জায়গাটা আমার এবং আমাদের কাছে কোর্টের অর্ডার রয়েছে জায়গাটা খালি করে দেওয়া। এটা কিন্তু অনেক বছর আগে কোর্ট এলআইসিকে এই জায়গাটার পজিশন নিয়ে নিতে বলেছিল, কারণ এই যে সুরুচি সংঘ নামক পাপের আখড়া এইটা কিন্তু এলআইসির জমিতে জবরদখল করে চলছিল এতদিন। আইন সবার জন্য এক, তাই আশা করব যে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে এবং দখল মুক্ত করা হবে নিশ্চয়ই এলআইসির জায়গাকে। জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা গড়ায় আদালতে, কিন্তু অভিযোগ তারপরেও জমি ফেরত পায়নি এলআইসি। 9 বছর আগে 2017 সালে জমি সংক্রান্ত টালবাহানায় বিকল্প জায়গার খোঁজ করে সুরুচি সংঘ। সেই সময় বিশ্বাস ব্রাদার্সের নজরে পড়ে নিউ আলিপুরে চিলড্রেন্স পার্কের জমি। অভিযোগ সেই সময় স্বরূপ বিশ্বাস অনুগামীরা ভয় দেখান চিলড্রেন্স পার্কের কয়েকজন সদস্যকে। নিউ আলিপুরের লোকের কাছ থেকে এই চিলড্রেন্স পার্কটা দখল করার জন্য দিনের পর দিন স্বরূপ বিশ্বাস মধ্যবিত্তদের এবং প্রত্যেকটা পরিবারকে যেইভাবে এফেক্টেড করেছে, যেই 25/27 আর্মস কেস আনবেলেবেল জামিন অযোগ্য ধারায় আমাদের 2 ভাইকে কেস দেওয়া হয়েছিল। 2 বছর কোর্টের দিনের পর দিন আমরা ওখানে গিয়ে সেই কেস থেকে মুক্তি পেয়েছি। অভিযোগ নিয়ে সুরুচি সংঘ ক্লাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে ভাই রয়েছে শ্রীঘরে, আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে দাদা অরূপ বিশ্বাস আরও বিপাকে। মেসি কাণ্ডে প্রথম সমন এড়ানোর পর অরূপ বিশ্বাসকে দ্বিতীয়বার তলব করা হলো। সোমবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরের নির্দেশও দেওয়া হয়েছে। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী জানাবেন। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে অরূপ বিশ্বাসকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে আগামী 8ই জুন বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে তাকে হাজিরা দিতে হবে। শতদ্রু দত্তের অভিযোগের প্রেক্ষিতে এই দ্বিতীয় নোটিশ। কিছুদিন আগে ফার্স্ট নোটিশ পাঠানো হয় এবং তাতে বলা হয় 5ই জুন তার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কথা বলেন। যদিও এরপরে তিনি এটাও বলেন যে 14 দিন তিনি সময় চাইছেন, কিন্তু 14 দিনের সময় দেওয়া হয়নি। বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে আজকে সেকেন্ড নোটিশ কিছুক্ষণ আগে ইস্যু করা হয়েছে এবং তাতে বলা হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আগামী 8 তারিখের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। মেসি কাণ্ডের তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অনেক ধন্যবাদ ময়ূক তোমাকে। দেখুন, 8 তারিখটা খুব গুরুত্বপূর্ণ সোমবার। একদিকে হচ্ছে অরূপ বিশ্বাসকে একেবারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। 2 হচ্ছে এই সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সিআইডির মুখোমুখি হতে হবে। আবার দিল্লিতে হচ্ছে এই 8 তারিখে কিন্তু ইন্ডিজোটের বৈঠক রয়েছে। ফলে কি হতে চলেছে সোমবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য এবং জাতীয় রাজনীতির পক্ষে। আমরা এই আলোচনার মধ্যেই প্রতিবেদনে দেখিয়েছি যে বাগনানের তৃণমূল বিধায়ক তিনি বলেছেন সোমবার পর্যন্ত অপেক্ষা করতে, বড় মাছের কথা বলেছেন। ফলে জাতীয় এবং রাজ্য রাজনীতিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ। ফলে সোমবার কিন্তু অনেক কিছু হতে পারে। তার মানে পড়া যায়, আপনারাও তাকিয়ে থাকছেন নাকি সউৎসাহে? রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে এসছেন, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, অনেক প্রকল্প এবং অনেকগুলো সাবওয়ে ওভারব্রিজ যেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে সেগুলো কটার কথা বলেছেন। আমরা কিন্তু একটা জায়গাতেই এগিয়ে লক্ষ্য রেখেছি, সেটা হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন। পশ্চিমবঙ্গে যাতে শিল্প আসে, পশ্চিমবঙ্গের পরিকাঠামো তৈরি হয়। আমাদের লক্ষ্য একটাই, কে কোথায় কি করছে সেটা হতে পারে মৃত তৃণমূল, ঋত তৃণমূল, তাদের চর্চার বিষয় হতে পারে।
আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গের পরিকাঠামোর উন্নয়ন, পরিযায়ী শ্রমিকরা যাতে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীকে বলেছেন রেলের যে কারখানাগুলো এখানে আছে সেটা যাতে আরও বেশি করে সেখানে ইনভেস্টমেন্ট হয়। আমাদের লক্ষ্য একটাই, এবং যে সমস্ত মানুষ আইনের শাসন দেখেননি বা যে সমস্ত মানুষ আইনের সুবিধা পাননি বা প্রশাসনের সুবিধা পাননি, তারা আজকে নির্ভয়ে, আমরা বলেছিলাম যে ভরসা ইন ভয় আউট, সেই ভয় আউট হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছেন। এবং আজকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, থানাতে গেলে থানা কমপ্লেন নিচ্ছে, এবং পুরনো কমপ্লেনেও এতদিন যাদেরকে থানা কোনো ব্যবস্থা নেয়নি, থানা সেইগুলোর ব্যবস্থা নিচ্ছে। তা আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন আর বিকশিত পশ্চিমবঙ্গ। সেই বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যেই আমাদের সরকার চলছে। বাকি মৃত তৃণমূল কোথায় কি করলো সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি এবার অর্কর কাছে আসবো। অর্ক, মানে পরিস্থিতি কোন জায়গায়? এলআইসির জমি পর্যন্ত ছাড়া যায়নি, মানে চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে। দেখুন, আমি আপনাদের প্রতিবেদনেই দেখলাম যেখানে কিছু মামলা হয়েছিল, সেই মামলার সাথে কিছু ঘটনা ঘটেছে। আমি এক্স্যাক্ট ফ্যাক্ট সম্পর্কে ওয়াকিবহাল নই, কথা বলা ঠিক হবে না। কিন্তু যদি কোনো রকম কোনো জমি, সরকারের জমি, যদি সেটা সরকারের থেকে বেহাত হয়ে যায়, সেটা ফেরত নেওয়ার একটা লিগাল প্রসিজিয়ার আছে। আই এম শিওর এলআইসি সেটা ফলো আপ করেই আলটিমেটলি, যদি আমি জানি না কী পদ্ধতিতে তারা এফআইআর করেছেন, কিন্তু সেটা ফেরত নেওয়ার জন্য যে মামলা প্রায় 1 দশক ধরে ঢুকতে পারেনি, গোটা জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, এমন জায়গায় গোটা পরিস্থিতি। দেখুন, আমাদের দেশের এখনো বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে যদি সেই বিচার ব্যবস্থা থেকে কোনো অর্ডার হয় সেই অর্ডার কমপ্লাই করা যায় না। একাধিক ক্ষেত্রে করে না, আমাদের সারা একাধিক ক্ষেত্রে করে না, মমতা ব্যানার্জি করেননি। এখনো বিচার ব্যবস্থা এত ঠুনকো নয়, কোন বিচার ব্যবস্থা তো ঠিক আছে, প্রশাসন তো ঠিক নেই। শুনুন, বিচার ব্যবস্থা কোর্টের অর্ডারকে ফলো করেনি মমতা ব্যানার্জি, করতে হয়, এর কোনো বিকল্প নেই। এটা নিয়ে একটা মামলা আছে যা আপনাদের প্রতিবেদনেই বুঝলাম। সেই মামলার নিশ্চয়ই সেটার সদুত্তর দেবেন যারা সুযোগ। আমি বলছি অতীতগুলো ভুলে গেলে চলবে না। আমি বলছি একেবারে এই ছবি আমাদের দেখতে হয়েছে যে নাকতলাতে যেখানে জবরদখল মুক্ত করতে গেছিলেন তৎকালীন সিপি, একেবারে আদালতের নির্দেশে তৎকালীন তৃণমূল কাউন্সিলরের স্বামী এমন পরিস্থিতি তৈরি করলেন যে সেই আদালতে সেই রায় বাস্তবায়িত না করে তৎকালীন সিপিকে ফিরে আসতে হয়েছিল। আমি বলছি এই রকম পরিস্থিতিগুলো দিনের পর দিন রয়েছে। আর এই আইনের শাসনের কথা এতদিন ধরে বারে বারে অর্ক আমাদের মনে করাচ্ছে। যাক, ভালো লাগলো যে আইনের শাসনের কথা পরিবর্তনের পর তারও মনে পড়ছে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে সুরুচি সংঘ, এই সুরুচি সংঘের গায়ে আজকে একাধিক পোস্টার পড়েছে জনরোষের পর দিন। গতকাল পরশু থেকে দফায় দফায় জনরোষের ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। আজকে জনরোষের পর দিন থমথমে সুরুচি সংঘ। বিশ্বাসে অরুচি তাই বন্ধ সুরুচি, এইরকম পোস্টার পড়েছে। অরূপ স্বরূপ বিশ্বাসের ক্লাবের বাইরে আজ এরকম 1 নয় 3-3টে পোস্টার দেখা গিয়েছে। স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর যেন খুলে গেছে প্যান্ডোরার বাক্স। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। বিশ্বাস ব্রাদার্সের ডেরা সুরুচি সঙ্গে এসে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়দের একাংশ। ক্লাবে লাগানো হয়েছে পোস্টার। দক্ষিণ কলকাতার অন্যতম বড় ক্লাব নিমালিপুরের সেই সুরুচি সংঘ ক্লাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনিয়ম বেনিয়ম দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। যে ক্লাব কোটি টাকা খরচ করে পুজো করে তার মাঠ ঘেরা সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে। এই ক্লাবের পৃষ্ঠপোষক প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। ক্লাবের কার্যত পুরো নিয়ন্ত্রণই থাকত তার ভাই স্বরূপ বিশ্বাসের হাতে। তিনি গ্রেফতার হতেই এই ক্লাবের বিরুদ্ধে সামনে আসছে নানা অভিযোগ, আর তার রেশি শুক্রবার আছড়ে পড়ে ক্লাবে। যে সুরুচির সঙ্গে একেবারে দেখতে পাওয়া গেছে যে শুক্রবার দিন জনরোষ আছড়ে পড়ে, এই হচ্ছে সেই জায়গা। এবং রাস্তার মধ্যে পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রাখা অবস্থায় রয়েছে, গেট বন্ধ অবস্থায় রয়েছে। গোটা যে জায়গায় দেখতে পাচ্ছি এরকম প্রথমে সবুজ কাপড়, তার তলায় হচ্ছে কালো যে ত্রিপল পলিথিনের, সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু সত্যি অবাক করার যেটা বিষয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন, তাদের নজরে এসছে এই যে কালো যে ত্রিপল, সেই ত্রিপলটা কোথাকারের। পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে শেড করা হয়েছে, ঘর বানানো হয়েছে, গোটা ক্লাব চারদিকে ঘেরা অবস্থা রয়েছে। কিন্তু সেই যে কালো ত্রিপল সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, এবং এখানে লেখা রয়েছে নট ফর সেল। এতগুলো বছর ধরে দীর্ঘদিন যেখানে ইল্লিগাল কাজকর্ম হতো, এখানে মানুষের ক্ষোভ আজকে মানুষ দেখাতে এসছে। শুক্রবার রাতে ছিঁড়ে নামিয়ে দেওয়া হয় ক্লাবের ব্যানার, ভাঙা হয় ক্লাবের গেট।
ক্লাবেই হদিশ মেলে বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের, এমনকি গোয়াল ঘরেরও। ত্রাণের জন্য যত ত্রিপল এসেছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, সেই ত্রিপল অব্দি ওই সুরুচির সঙ্গে কাজে লাগানো হয়েছিল এবং তার উপর দিয়ে সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে ওটা ত্রাণের ত্রিপল। মানে একটা চুরিকে কিভাবে শিল্পে পরিণত করা যায় সেটা যেরকম শেখার আছে, সেরকমের ভেতরে কি হতো, এত রাগঢাক কেন, সেটাও কিন্তু এবার তদন্তের আওতায় আসা দরকার। শনিবার সুরুচি সংঘ ক্লাবে লাগানো হলো পোস্টার। সেখানে পোস্টারে লেখা বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হলো সুরুচি। কোনো পোস্টারে আবার লেখা নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা। কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে ভিআইপি কালচার নিয়ে। পোস্টারে লেখা ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিওয়ালিপুর অধিবাসীদের থাক। এই রকম ধরনের কিন্তু পোস্টার, সেটা হচ্ছে একেবারে সুরুচির সঙ্গে যে ক্লাব, সেই ক্লাবের গায়ে লাগানো রয়েছে। গতকালকেই যে অভিযোগটা উঠেছিল যে এখানে কিন্তু অনৈতিক কাজকর্ম হয়, সেই ক্লাব একেবারে বন্ধ অবস্থা রয়েছে। এটা হচ্ছে ক্লাবের মূল যে ক্লাব সেটা। সুরুচি সংঘ ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, মানে একটা ক্লাব, দক্ষিণ কলকাতার বিখ্যাত ক্লাব, পুজোর জন্য কোটি কোটি টাকা খরচা করে এই ক্লাব, আর সেই পুজো দেখতে সাধারণকে কতটা লাইন দিতে হয় সে তো আমরা প্রত্যেকেই জানি, যেখানে ভিআইপি পাসও পর্যন্ত অ্যাপ্লিকেবল নয় এই সুরুচি সংঘের জন্য। তো সেই পুজোয় একেবারে মানে সেই সুরুচি সংঘের যে মাঠ, সেই মাঠ সরকারি ত্রিপল দিয়ে ঘেরা, যেখানে সৌরভ শিকদার একেবারে বিধায়ক, তিনি বলছেন যে এত রাগ ঢাক কিসের, এত ঢেকে রাখার কথা কেন? দেখুন, 2011 সালে তখন এসপি ছিলেন মিস্টার প্রবীণ ত্রিপাঠী। উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন স্কুলে বাচ্চাগুলোকে নিয়ে তুমি সুরুচিতে যাবে দেখাবার জন্য। আপনি ভেবে দেখুন। এবং আমরা আজকে আপনাকে বলছি, আজকে যে প্রতিবাদটা আপনারা দেখছেন তারা করছে কেন? তাদের আগে ভয় ছিল। আপনি কি জানেন এটা যে সুরুচিতে প্রথম মুখ্যমন্ত্রী মা দুর্গার চোখ থাকতো? মা দুর্গার যদি আজকে প্রাণ থাকতো তাহলে তো বলতো যে ওরে আমি দেখতে পাচ্ছি তোদের এখানে অনাচার, বন্ধ কর এখনই। আমি আপনাদের আবার বলছি, এই যে সুরুচি সংঘ এবং অরূপ বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ আমি মনে করে থাকি, কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে খুব দুঃখ লাগছে। কিন্তু তার ভাই, আপনাকে বলছি, টালিগঞ্জের ওখানে একটা বিগত দিনে একটা ক্লাব ছিল, সেইটাকে আজকে ভেঙে দিয়ে মাল্টি স্টেট বিল্ডিং করে দিয়েছে। আপনাকে আবার বলছি, সন্দীপ নন্দী মজুমদার, ইনি আজকে মেসির কাণ্ডে যে সমস্ত ক্লাবের টিকিটগুলো পেয়েছিল লক্ষ লক্ষ টাকায় করেছে। আপনাকে আবার বলছি, এই যে সুরুচি সংঘ, আপনার চতুর্দিক থেকে আমরা আলোচনা করে যাই, কিন্তু আজকে যে মানুষ যে আজকে জাগ্রত হয়েছে কেন, তার সাথে আজকে প্রশাসন রয়েছে। বিগত দিনের প্রশাসন থাকতো আজকে লাঠি চার্জ করে ওদের তাড়িয়ে দিত। বিশ্বনাথ চক্রবর্তী, দ্রুত প্রতিক্রিয়া। দেখো, যেভাবে মানে পরিষ্কার দিনের পর দিন যেভাবে এই কাজগুলো হতো, সেই কাজগুলো আইন যে মোতাবেক হতো না, সেখানে শুধু রাজনীতির স্বার্থটা রক্ষা করার জন্য কিন্তু এই বারবারন্ত ছিল। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মিনিমাম আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে কিন্তু কেউই গুরুত্ব দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতেন, তিনি উদ্বোধন করতেন, তিনি কোনো খোঁজ রাখতেন না কেন? আমার প্রশ্ন আজকে কেন সাধারণ নাগরিকরা ক্লাবের প্রতি বিষাদগার করছে, কর্মকর্তাদের প্রতি বিষাদগার করছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ রাখতেন না, নাকি সবটা মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এই জায়গায় গেছিল? দেখুন, তদন্ত হচ্ছে, একাধিক অভিযোগ জমা পড়েছে, এবার তদন্তের গতি কোন দিকে যায়, এই দুর্নীতির একেবারে শেষ বিন্দু পর্যন্ত তদন্ত যায় কিনা, কি উঠে আসবে সেদিকে আমাদের নজর থাকবে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দেখুন, এই যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসে যেমন সুরুচি সংঘ, তেমনি সুজিত বসু, শ্রীভূমি ক্লাব, এই বিভিন্ন ক্লাবগুলো আসলে সামাজিক সংগঠনের নিরিখে ভিতরে ক্রিমিনাল সমস্ত রকম কার্যকলাপ করবার একটা জায়গা ছিল, এবং এই ক্রিমিনাল কার্যকলাপ যাতে চতুর্দিকে ছড়িয়ে যায় তার জন্য ক্লাবে ক্লাবে পুজোর সময় টাকা দেওয়ার একটা পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আমি নতুন সরকারের কাছে এই প্রার্থনা করব যাতে তারা এই দুর্গাপুজোর সময় ক্লাবকে টাকা দেওয়াটা বন্ধ করে। একেবারে তদন্তের পার্টও সমানভাবে উল্লেখ করতে হবে, সেটা কোন দিকে যাচ্ছে। এবং আমি আবার বলছি, আগামী সোমবার রাজ্য এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সেদিকেও নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।